হ্যাঁ, তো যেটা আলোচনা করছিলাম, দেখালে আবার বুঝতে অসুবিধা হবে। এখন এই যে ছকটা, এটা আমরা আগেও দেখেছি, ছকটা রয়েছে, এর মধ্যে লগ্ন কোথায় আছে? কর্কটে। টপিক না আজকে, আমি তো প্রশ্ন করলে উত্তর দিচ্ছি, আমি টপিকে যাবো, আমাদের কোনো টপিক আছে আজকে। লগ্ন কর্কটে আছে তো? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার যদি বলা হয় কর্কট লগ্ন, এই যে ছকটা রয়েছে, এই ছকের মধ্যে এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির পিতার অবস্থানটা কোন ঘরে? আমরা এর পিতা বিচার করবো, পিতার সঙ্গে সম্পর্ক কিরকম, পিতার আয় ব্যয় কিরকম, পিতার সম্বন্ধে বিচার করবো। কোন ঘরটা বিচার করব? ভুলে গেছেন? আচ্ছা, পিতার সঙ্গে যখনই সম্বন্ধ স্যার হবে, নবম ঘর। হ্যাঁ একদম নবম ঘর, ঠিক। তো নবম ঘরের সঙ্গে পিতার সম্বন্ধ রাখে। আর মাতা কত নম্বর ঘরের সঙ্গে সম্বন্ধ রাখে? মাতা 4 নম্বর। চতুর্থ। 4 নম্বর। চতুর্থ ঘর। একদমই ঠিক, চতুর্থ ঘর। তাহলে আমরা যখন এই ছকের পিতাকে বিচার করব, তখন এই ছকের নবম ঘরকে দেখব। আর এই ছকের নবম ঘর হচ্ছে মিনের ঘর, তাই তো? আর এই মিনের ঘরকে দেখে মিনে কোন গ্রহ বসে আছে, সেই ঘরের প্রতি কে, তার অবস্থান কিরকম রয়েছে, ইত্যাদি দেখে আমরা তার পিতাকে বিচার করলাম। এইবার যদি বলে, যদি এটা কোনো মহিলার ছক হয়, এবার এই মহিলা বলছে আমার শ্বশুরের বিচার করবো, আমার শ্বশুর কেমন হবে, তখন আমরা কি করে বিচারটা করব? শ্বশুরকে পাবো কোথায়? এই ছকেই সব বেরোবে কিন্তু। এই ছকেই তার সাত পুরুষ আগের, সাত পুরুষ পরে কি হবে, বর্তমানে কি চলছে, তার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, জ্যাঠার বাড়ি, কাকার বাড়ি, মামার বাড়ি, সব বেরিয়ে যাবে একটা ছকেতেই। এই 12টা ঘরেই সব লুকিয়ে আছে। যখনই বলবে যে আমার শ্বশুরের বিচার করব, তখন কি হবে? তার শ্বশুর মানে কি? হাজবেন্ডের, মানে স্বামীর বাবা, স্বামীর ঘর। দ্বিতীয় তাহলে ঘর স্যার হবে না স্যার? দ্বিতীয় হ্যাঁ লগ্ন থেকে বলুন, শুনতে পাইনি। কেউ কিছু বলছিলেন, আমি ঠিক খেয়াল করলাম না। দ্বিতীয় ঘর হবে না স্যার? শ্বশুর না, লগ্ন। হ্যাঁ আসছি আসছি আসছি। দ্বিতীয় না, ব্যাপারটা দেখুন ভালো করে বুঝুন। আমরা নবম ঘর থেকে পিতার বিচার করি, তাহলে আমরা কার পিতার বিচার করব? স্বামীর পিতা। স্বামীর ঘর কত নম্বর ঘর? 7 নম্বরটা সপ্তম। স্যার যায় ভাগ যায়, তাহলে 7 সপ্তম নম্বর ঘর। ঘরটা। 7 নম্বর সপ্তম বলতে। ঘর স্বামীর ঘর হচ্ছে। তাহলে সেই সপ্তম ঘরে যে নবম ঘর হবে, সেই ঘরটাই শ্বশুরের ঘর। আর এবার মানে সপ্তম ওই থেকে 7 নম্বর ঘর থেকে 9 নম্বর ঘর ধরবো। এই সাতটাকে এখন লগ্ন ধরবো, কারণ বরের ঘর দেখবো না, বরের পিতাকে দেখছি তো। হ্যাঁ। তাহলে এইটাকে লগ্ন ধরে নেবো। এখান থেকে নবম গুণ, 1 2 3 4 5 6 7 8 9। কারণ এই ঘরটা হলো শ্বশুরের ঘর, হিসাব মতন। মানে লগ্ন পরাক্রম বা থেকে ভ্রাতার যে তৃতীয় ঘরটা, ঘর, ওই ঘরটা লগ্ন থেকে তৃতীয় ঘর দ্বিতীয় থেকে ঘর। ষষ্ঠ বেরিয়ে এলো। হুম। যদি বলে শাশুড়ি বিচার করব, তখন কি হবে? কে বলতে পারবে? স্যার লগ্ন থেকে চতুর্থ ঘর, কি লগ্ন থেকে বলছি, চতুর্থ কি স্বামী করে থেকে হবে? স্বামী থেকে মানে সপ্তম ঘর থেকে চতুর্থ ঘর। হ্যাঁ, সপ্তম ঘর থেকে চতুর্থ ঘর, তাহলে কত নম্বর ঘর হলো? স্যার মেষের ঘরটা, ওই বুধ আর রবি যে আছে ওইটা। হ্যাঁ, ওই ঘরটাই হবে, ঠিক বলেছেন। তাহলে লগ্ন থেকে ধরলে কত নম্বর ঘর হবে? মানে মেন লগ্ন ঘর থেকে ধরলে 10 নাম্বার স্যার। 10 নম্বর ঘর। 10 নম্বর ঘর থেকে শাশুড়ি বিচার হয়ে গেল। 3 নম্বর ঘর থেকে শ্বশুরের বিচার হয়ে গেল। 9 নম্বর ঘর থেকে ননদের বিচার হয়ে গেল। কেমন? বুঝতে পারলাম স্যার। হ্যাঁ, বুঝতে পারলাম স্যার। বুঝতে পারলেন, বা ধন্যবাদ বুঝেছেন। তো এইটা আমাদের এখন বিষয় না, উনি প্রশ্ন করলেন বলে আমি একটু ধীরে ধীরে ঢুকলাম।
তো এইভাবে একটার পর একটা 10 নম্বর ঘরটা শাশুড়ি ঘর বলেন না? হ্যাঁ, সপ্তমের চতুর্থ ঘর তো ওইটাই হচ্ছে, তাই না? আচ্ছা। তো এইভাবে আমরা জন্মছক মানে থেকে ব্যাপারটা হচ্ছে মানে যেমন ভাব আছে ওরকমই হবে। যদি শ্বশুর বাড়ির হয় সেটা সপ্তম ঘর থেকে বিচার হবে। হ্যাঁ, একদমই তাই। যে যেখানে ভাবে থাকবে, আমার পিসির বাড়ি বিচার যদি করতে যাই, পিসির বাড়িতে পিসির বিচার কোথায় করবো? কার আইডিয়া আছে, কে বলতে পারবে? পিসির বিচার, একটা শখ থেকে যদি পিসির বিচার করা হয়, পিসি কত নাম্বার ঘর থেকে আসবে? নবমী তৃতীয়। কি করে? নবম মানে হচ্ছে পিতা, বাবার বোন। বাবার বোন। তাহলে নবম মানে বাবা। নবম। আর তার তিন, নবম মানে পিতা। একদম। নবম স্থান থেকে আমরা পিতাকে ধরি। একদম। আর তার 3 নম্বর ঘর বাবার বোন হচ্ছে। তাহলে তাহলে বাবার- 9, 10, 11। 11। একদম, তাহলে পিসির বিচার হয়ে গেল 11 নম্বর ঘর থেকে, এই তো। এবার পিসির ছেলেকে বিচার করতে গেলে পিসির ছেলে কেমন হবে? মানে পিসতো ভাই। তাহলে ওই 11-র আবার 5। 11 থেকে 5, এই তো দারুণ। কত নম্বর হবে 11 থেকে 5 করলে? 11, 12, 1, 2, 3 নম্বর ঘর। 3 নাম্বার ঘর। দেখুন, একটা মাত্র ঘর 3 নাম্বার, সেখান থেকে নিজের ভাই বিচার হয়ে গেল, সেখান থেকে আমরা পিসির ছেলেকে পেয়ে গেলাম, সেখান থেকে শ্বশুরকে পেয়ে গেলাম, আরো খুঁজতে গেলে আরো অনেক কিছু বেরিয়ে পড়বে। যদি বলে মামার ছেলে কেমন হবে, মামার ছেলের চরিত্র কিরকম হবে, সেটা কোত্থেকে বের করবো? 6 আবার 5। হ্যাঁ। 6 ঘর মানে মামার ঘর। হ্যাঁ। 6-এর 5 মানে মামার ছেলে। কত হবে? তাহলে 6, 7, 8, 10 নম্বর ঘর। 10 নাম্বার ঘর। এই তো আপনারা শিখে গেছেন পুরো। আচ্ছা, কোনখান আমি একটা থেকে কথা বলি। আসতে হবে? 6 বলুন। বলছি 6 নম্বর ঘর থেকে মামা বাড়ি বিচার করা হয় তো। আর হ্যাঁ। মামা মানে এখানে তো মায়ের ভাই। ষষ্ঠ ঘরটা মা তুলা লয় বিচার করা হয়, ষষ্ঠ ঘর থেকে মামাকেও বিচার করা হয়। মামা, আর আমরা যদি এই দিক থেকে ধরি, মামার ভাই ধরি, ইয়ে সরি মায়ের ভাই ধরি, মা মানে 4, 4-এর 3, 4, 5, 6। হ্যাঁ, 6 তো হয়ে যাচ্ছে। সবই হবে তো। হ্যাঁ, 6 হচ্ছে, 6 হচ্ছে। 6 নাম্বার ঘর থেকেই আসবে, ওটা হিসাব করেই দেওয়া হয়েছে কত নাম্বার ঘর থেকে কার বিচার হবে, ঠিক আছে, একই আসবে। তো আচ্ছা, যাক, এটা আমাদের টপিক ছিল না, উনি প্রশ্ন করলেন, বললাম। দেবকুমার বাবু বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এবার বলতে পারবেন ননদ কিরকম হবে? হ্যাঁ। ব্যাস। আচ্ছা, আর কারা কারা প্র্যাকটিসে আছেন? প্র্যাকটিসে আর কারা কারা আছেন বলুন। অ্যাডভান্স কোশ্চেনে আমাদের প্রশ্নের প্রয়োজন, প্রচুর পরিমাণে প্রশ্নের প্রয়োজন। যদি শুধু আমি টপিকই পড়িয়ে যাই, সেক্ষেত্রে মাথায় কিছু ঢুকবে না। যতক্ষণ না প্র্যাকটিস করছি, প্র্যাকটিস থেকে আমাদের প্রশ্ন আসবে, নানা রকম প্রশ্ন আসবে, উদ্ভট উদ্ভট টাইপের প্রশ্ন আসতে পারে। তো সেই প্রশ্নগুলো যখন আমরা ক্লাসে দেখবো, তবে তো ক্লাসের মজা আসবে না? চন্দনবাবু বলুন। স্যার এই প্র্যাকটিসের কথা বললেন সেই জন্য বলুন। হ্যাঁ, শুনতে হ্যান্ড পাচ্ছেন? রাইজ করেছি। প্র্যাকটিসের কথা বলেন সেই জন্য হ্যান্ড রাইজ করেছি। হ্যাঁ, বলুন। প্র্যাকটিস করে কি পাচ্ছেন, কি বুঝছেন, অভিজ্ঞতা কিরকম? যে দেবকুমার বাবু যেটা প্রশ্ন করছিলেন, এটা আমারও প্রশ্ন ছিল যে মানে এইগুলো যে আপনি তো ওই যে দেহ, ধন এইসব মানে একটা অক্ষরের সম্পর্কে বুঝিয়েছিলেন বা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু ওর ভিতরে যে ডিটেলে কোথায় কিভাবে বিচার করব ওটা একটু মানে সমস্যা হচ্ছিল। তো ওটা মানে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা।
একদম এটা ক্লিয়ার হয়ে গেল মানে বিরাট একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা একটা সত্যি মিনিট তাই, আমি এটা গ্রুপে এখনই একটা ভীষণ ছবি একটা দিচ্ছি। জিনিস ক্লিয়ার হলো। গ্রুপে এখনই একটা ছবি দিচ্ছি যার মধ্যে থেকে আমরা একটুখানি হোল্ড করুন, আমি এক্ষুনি একটা ছবি পাঠাচ্ছি গ্রুপে। ওর 12টা ঘরের মধ্যে 12টা ঘর থেকে আমরা কি কি বিচার করতে পারি বা কোন ঘরটা কার, এ টু জেড ডিটেলস সেখানে দেওয়া আছে। জাস্ট একটা মিনিট চাইছি আমি। আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম যে স্যার, এই যে রোগের যেসব ইয়েগুলো আছে, এই রোগগুলো মানে কিভাবে কি বিচার করব, ওটা একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, অসুবিধা কিচ্ছু নেই। যত প্রবলেম আছে, যত সমস্যা হচ্ছে বিচার করতে গিয়ে সমস্ত রকম বলুন, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখুন গ্রুপে দুটো ছবি গেছে, স্যার বলুন। স্যার বলছিলাম গত সপ্তাহে ওই ব্রহ্মপুরী স্যার চরিত্রটা বলেছিলেন স্যার, পিডিএফ একটা দেবেন বলেছিলেন। ওটা স্যার জিনিসটা খুব সুবিধা হবে। হ্যাঁ গ্রহগুলোর চরিত্রটা দেওয়া হয়নি, এটা আসলে আমি এখনো তৈরি করে উঠতে পারিনি, আমি একটা একটা করে করছিলাম, সময়ের অভাবে আমার তৈরি হয়ে আর একটা উঠছে। স্যার বিষয় বলবো হ্যাঁ বলুন। স্যার, ওই যে দেহ ধন ভ্রাতা বন্ধু, ওই যে যেমন 1 থেকে যে লগ্ন থেকে যেটা কাউন্টিং হচ্ছে, হ্যাঁ ওটা স্যার বুঝতে পেরেছি। কিন্তু স্যার আবার ওই যেরকম স্যার 6 বা 7 নম্বর ঘরে মানে দেহ মানে 1 থেকে যেটা ধরে লগ্ন থেকে যেমন মাদুলালয় বা ওই পিতা বা এই এই সমস্ত যে এগুলো, এইটা স্যার মানে
এক ধরনের তো করেছি, মানে ওইটা সঙ্গে আমি ঠিক এগুলো বুঝতে কিভাবে পারছি না, মধ্যে আপনি হচ্ছে? আপনি কি ফোন থেকে অনেক একটু দূরে আছেন? হ্যাঁ স্যার। আমি আপনার কথাটা খুব আস্তে শুনতে পাচ্ছি, একদম খুব স্লো আসছে আমার কাছে, আমি সাউন্ড ক্লিয়ার আসছে না, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? খুব আস্তে আসছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, খুব আস্তে শোনা আসছে। যাচ্ছে স্যার? আচ্ছা, ওনার কথাটা যদি কেউ স্পষ্ট বলছি স্যার, হ্যাঁ বলুন। কিন্তু স্যার আমার মানে ওই যে স্যার যেটা মানে দিয়েছেন, প্রথম ঘরের দেহ ধন এইসব যেগুলো দেয়া আছে, ওইগুলোরই প্যারালাল যেগুলো আছে, মানে যেমন দেহ হতে পারে, আবার মানে অন্য কোনো যেন জিনিস যেটা হতে পারে, সেইটা স্যার ওটা বুঝতে পারছি না, মানে ওই যেরকম। এটা দিয়েছেন স্যার আজ গ্রুপে, আপনি দেখুন না এখনই স্যার গ্রুপে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গ্রুপে যে ছবিটা দিলাম, ওই দুটো ছবি দিয়েছে, এই দুটো ছবি দেখুন, ঘরের যে কারকতাগুলো আছে ওই সমস্ত কারকতা বুঝতে পারবেন। বিশেষ করে দ্বিতীয় যে ছবিটা দেওয়া আছে, যে দ্বিতীয় ছবিটা 1 নম্বর ঘর যেটা দেহ লেখা আছে, ওই দেহের মধ্যে আছে শরীর, বর্ণ, আকৃতি, প্রকৃতি, যশ, মান, রূপ, গুণ, স্থান, সুখ ইত্যাদি যেগুলো রয়েছে, এই সমস্ত কিছু কিন্তু প্রথম ঘরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ লগ্নের সঙ্গে। ঠিক দ্বিতীয় ঘরে যে সমস্ত কথাগুলো লেখা আছে, সঞ্চিত অর্থ, চক্ষু, মুখ, বাক্য কিরকম হবে, কুটুম্ব কিরকম হবে, খাদ্যদ্রব্য, ক্রয় বিক্রয়, সম্পত্তি, ধাতু, অন্ন নালী, যেটাকে আমরা খাদ্য নালী বলে জানি, সেই নালীটা, স্বরনালী, মস্তিষ্ক এবং মস্তিষ্কের যে নিম্ন ভাগ যেটা থাকে আমাদের, সেই জায়গাটা, এই সমস্ত জিনিসের বিচারগুলো আমরা দ্বিতীয় ঘর থেকে করে থাকি। স্যার, ক্রয় বিক্রয় মানে যদি কেউ কোনো জায়গায় টাকা দিয়ে থাকে সেখানে পাবে, সেটাও কি এই ঘর থেকে বিচার করা যাবে? যদি বুঝতে পারলাম না। যদি কেউ মানে কোনো জিনিসের জন্য টাকা দিয়ে থাকে, সেই টাকাটা সে কবে পাবে তার কাছ থেকে, সেটা কি এই ঘর থেকে বিচার করা যাবে? মানে স্যার কাউকে ধার দিয়েছে আর কি, মানে বুঝতে ফেরত পেরেছি। কবে কবে। না, ধার দেওয়া নয় ঠিক, ধার দেওয়া নয় ঠিক, আর একটা জিনিস দিয়েছিলাম, জিনিসের পরিপ্রেক্ষিতে সেই জিনিসটা আমি এখন নেবো না, তার পরিবর্তে আমি আমার টাকাটা নেবো, এবার সেখান থেকে আমি যে টাকাটা কবে পাবো সেটা কি এই ঘর থেকে বিচার করা যাবে? না, ওটা ওটা ঘর থেকে আসবে না, ওটা দশা থেকে আসবে, দশা এখনো শেখাইনি আমি। আচ্ছা, ঠিক আছে। ওটা দশাটা বিভিন্ন সময়ের অনুযায়ী চলে, আমাদের আমাদের যখন জন্ম হয় তখন একটি গ্রহের দশা চলে, মানে যেটাকে বলা হয় কোন গ্রহের দশা জন্মগ্রহণ করেছে, কেমন। তো এরকম নবগ্রহের সময় থাকে, দশাকালের সময় থাকে, তো সেই দশার মধ্যে আমরা জন্মগ্রহণ করে থাকি, এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা কোনো না কোনো গ্রহের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, এইরকম দশার মধ্যে চলি, ঠিক আছে। আর দশার ফলটা আমাদের জীবনে আসে 70%। দশটা খুব ইম্পর্টেন্ট জায়গা, আমরা ধার দিয়েছি বা কোনো কিছু বিক্রি করেছি, যাই করি না কেন, টাকা পাবো কি পাবো না ইত্যাদি, এই সমস্ত প্রশ্নগুলো উত্তর আমাদের দশা দেবে। স্যার দশাগুলো মোটামুটি কত বছর ধরে চলে? বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম সময়কাল আছে, 9টা গ্রহে আলাদা আলাদা সময়কাল। আচ্ছা আচ্ছা। যখন দশা চ্যাপ্টার আমাদের আসবে তখন দশার আমরা ডিটেলসে বলবো, দশা কাকে বলে, দশা কেন হয়, কি জন্য হয়, দশার ফলটা কি, কোন গ্রহের দশায় কি ফল দেয়া হয়। এবং শুধুমাত্র একটা গ্রহের দশা চলে না, কিন্তু একটা গ্রহের চলে মহাদশা, তার সঙ্গে চলে অন্তর্দশা, সেই অন্তর্দশার সঙ্গে অন্য একটা গ্রহ যোগ এসে হলো, সেটা হচ্ছে প্রত্যন্তর দশা। প্রত্যন্তর দশার পরে ওখানে আর একটা গ্রহ এসে যোগ দিল, সেটা সূক্ষ্ম দশা। সূক্ষ্ম দশার পরে আর একটা গ্রহ এসে যোগ দেবে, সেটা প্রাণ দশা। তো যাক, দশায় গেলে মাথাটা একটু গোলাবে, তাই আগে থেকে একটুখানি ভালো করে এগুলোকে বুঝে নিন, বেসিক গুলোকে, তাহলে দশায় গেলে আর গোলাবে না। ঠিক আছে, দশটা একটু জটিল জিনিস আছে, যার জন্য ওটাকে আমি একটু শেষের দিকে রেখেছি। আচ্ছা, ছবিগুলো যেটা গেছে গ্রুপে এইমাত্র দিলাম, ওটা বুঝতে পেরেছেন না? ওই বিষয়ে কোনো প্রশ্ন আছে কারণ? বুঝতে পারছি না বা আবছা এসছে কিছু? স্যার ওই ডিগ্রির মতন যে করে দিয়েছেন ওটা কি? কোনটা? ডিগ্রি যে করে দিয়েছেন। ডিগ্রি? হ্যাঁ।
কোনটা বলুন তো, কত নাম্বার ছবিটা? 10 ডিগ্রি 20 ডিগ্রি ওই রকম করে দিয়েছেন যে ওইটা মনে হচ্ছে আগেরটাতে মনে হয়, ফার্স্টে যেটা দ্বিতীয়টাতে আছে। দিয়েছেন ওই ছবি, দ্বিতীয়টা আছে। ও আচ্ছা 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 আচ্ছা, ডিগ্রির প্রথম ছবিটাতে আছে। হ্যাঁ ঠিকই ধরেছেন। দেখুন এখানে আমি বলেছিলাম না যে কোন ঘরে কোন গ্রহ উচ্চস্থ হয়, কোন গ্রহ নিচস্থ হয় এবং ত্রিকোণস্থ হয়, এই প্রত্যেকটা জিনিসের একটা করে ডিগ্রি থাকে। ওই পার্টিকুলার ওই ডিগ্রির মধ্যেই সেই গ্রহ উচ্চস্থ হবে, নিচস্থ হবে এবং ত্রিকোণস্থ হবে। মনে পড়ছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখুন এখানে আমার প্রত্যেকটা ঘরে গ্রহদের নাম লিখে ও চিহ্ন দিয়ে বোঝানো আছে। যেরকম মেষ ঘরটাতে আছে, মেষ ঘরটাতে রবি লেখা আছে, তার পাশে উচ্চস্থ চিহ্ন দেওয়া আছে, দেওয়া আছে, পাচ্ছেন দেখতে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। হ্যাঁ তো স্যার। রবি এই ঘরে উচ্চস্থ হয়, রবি মেষের ঘরে উচ্চস্থ হয় তো? হ্যাঁ স্যার, রবি মেসে উচ্চস্থ। হ্যাঁ, তো রবি যে মেষের ঘরে উচ্চস্থ হয় কত ডিগ্রি পর্যন্ত, সেইটা এখানে লেখা আছে। রবি মেষের ঘরে উচ্চস্থ হয় 1 থেকে 10 ডিগ্রির মধ্যে। কারণ রবি এখানে থাকে 1 থেকে 30 ডিগ্রি পর্যন্ত, কিন্তু যতক্ষণ থাকছে পুরোটা উচ্চস্থ পাচ্ছে না। 1 থেকে 10 ডিগ্রির মধ্যে যতক্ষণ রবি থাকবে মেষের ঘরে, ততক্ষণই রবি উচ্চস্থ থাকবে। যখনই 10 ডিগ্রি পেরিয়ে চলে গেল, 11 ডিগ্রিতে পড়ে গেল, তখন আর উচ্চস্থের ক্ষমতাটা রবি পাচ্ছে না। ঠিক তেমনি পাশেই লেখা আছে শনি। শনি কিন্তু এই ঘরে নিচস্থ হয়। কত থেকে কত ডিগ্রি পর্যন্ত নিচস্থ হয়? ঠিক শনির ওপরেই লেখা আছে 1 থেকে 20 ডিগ্রি পর্যন্ত শনি মেষের ঘরে নিচস্থ হয়। যখনই 20 ডিগ্রি পেরিয়ে 21 ডিগ্রি পড়ে গেল, তখনই শনির নিচস্থ হবার যে খারাপ প্রভাবটা, সেটা সেই ব্যক্তির ওপরে পড়বে না। অথচ দেখতে পাচ্ছি শনি নিচস্থ আছে, কিন্তু নিচস্থের ফলটা দেবে না। কেন না? ওই ডিগ্রিটা পেরিয়ে গেছে, সেই জন্য। ঠিক তেমনি মঙ্গলও এই ঘরে ত্রিকোণহস্ত হয়। মঙ্গল মেষের ঘরে ত্রিকোণ প্রাপ্ত হয়, কিন্তু ত্রিকোণ প্রাপ্ত হয় কতক্ষণ পর্যন্ত? না 1 থেকে 18 ডিগ্রি পর্যন্ত। 1 থেকে 18 ডিগ্রির মধ্যে মঙ্গল যতক্ষণ থাকবে, ততক্ষণ মঙ্গল ত্রিকোণ পাচ্ছে, মানে পূর্ণ বল পাচ্ছে। যখনই 18 ডিগ্রি টপকে গেল, কভার করে নিল, সঙ্গে সঙ্গে কিন্তু মঙ্গলের ত্রিকোণের যে পাওয়ারটা সেটা কমে গেল। তখন কেবল স্যার এটা কিভাবে বার করব? এটাকে যে বের কত করতে ডিগ্রি? হবে না। এটাকে যখন আপনি ওই অ্যাস্ট্রোস্যাজ অ্যাপসে জন্ম ছকটা বের করছেন, হ্যাঁ। ওর সঙ্গেই সমস্ত কিছুই ছকের নিচেই লেখা আছে, কোন গ্রহ কত ডিগ্রি পাচ্ছে। আচ্ছা আচ্ছা। ডিগ্রি গুলো সে পাশেই দিয়ে দেয় ওই ইয়েটাতে, একটাতে। ডিগ্রিগুলো সব পাশেই দিয়ে দেয়, একদম তাই। অ্যাপসে যখন যাবেন তখন দেখবেন রবি থেকে শুরু করে, এই লগ্ন থেকে শুরু করে একদম প্রত্যেকটা গ্রহ, ইউরেনাস নেপচুন প্লুটো, সবাইকে ধরে ধরে প্রত্যেকটা ডিগ্রি লেখা আছে, কে কত ডিগ্রি পাচ্ছে। স্যার বলছিলাম যে এখন এই অ্যাস্ট্রোসে অ্যাপটা এসছে, তাই আমরা এই ডিগ্রিটা বুঝতে পারছি। আগেকার দিনে যারা মানে এগুলো করতেন আর কি, তাদের তো সব হিসাব করে করে করতে হতো, তাহলে তাদের তো অনেক কঠিন ছিল এই বিষয়টা। সেটা প্রচন্ড লেভেলের কঠিন জায়গা। সেটা সূর্যোদয়কে ধরে সূর্যাস্তকে ধরে নিয়ে এসে তাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বহু রকম ব্যাপার থাকে, সেখান থেকে দশা বের করতে হতো, সেখান থেকে জাতাহ পরাহ দ্বন্দ্ব পল বিপল ইত্যাদি বের করে 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 একটা জায়গায় আসতে হতো। এটা ঠিক কথা, অ্যাপস তো এখন এসছে, আগে তো ছিল না। আগে কি করে হতো? আগে প্রত্যেকটা অঙ্ক কষে কষে হতো। কিন্তু আমরা যতই করি না কেন, অনলাইনের মধ্যে এইরকম কলিং করে করে জ্যোতিষের অঙ্ক শেখা সম্ভব নয়। যার জন্য এই সহজ ব্যবস্থা, আমরা যখন যেরকম যুগে বাস করি আর কি, এখন আমরা মডার্ন যুগে বাস করছি না, যার জন্য আমাদেরকে এই জিনিসগুলোকেই ধরে চলতে হবে। আমি হাজার চেষ্টা করবো আপনাদেরকে ওই সূর্যোদয় এই সময় হচ্ছে কিভাবে হচ্ছে, কারণ এটা এই জ্যোতিষের এই বিদ্যাটা না পুরোপুরি গুরুমুখী বিদ্যা। এটাকে গুরুর সামনে বসে অর্জন করা সম্ভব, এটাকে দূর থেকে বসে অর্জন করা খুব কঠিন জায়গা, খুব কঠিন এটা। এই সূর্যাস্ত কখন হচ্ছে, সূর্যোদয় কখন হচ্ছে, এই সময়টা আমরা পঞ্জিকাতে পেয়ে যাব। এমনকি আপনারা শুনলে অবাক হবেন, পঞ্জিকাতেও ভুল থাকে। পঞ্জিকাকেও ঠিক করতে হয় আমাদের। অঙ্ক কষে কষে দেখা যাচ্ছে যে সমস্ত কুষ্ঠিগুলো হয়, কুষ্ঠিগুলো কিন্তু ফোনের ভরসা হয় না। কুষ্ঠিগুলো যে হাতে লেখা যে কুষ্ঠিগুলো হয়, অবশ্যই এখন তো কম্পিউটারে একটা কুষ্ঠি হচ্ছে, প্রিন্ট করে দিয়ে দিচ্ছে, সেটা না।
যে কুষ্ঠিগুলো হাতে লেখা হয় তাতেও অঙ্ক কষে বের করতে হয়, সেটা সম্পূর্ণ ফোনের সাহায্য ব্যতীত করা হয় সেই কুষ্ঠিগুলো। তো যাই হোক, তো যখন ওই রকম কুষ্টি কেউ করতে যাবে না, তখন সে বুঝতে পারবে যে পঞ্জিকাতে অনেক সময় ভুল থাকে, সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু সময় দেখা যায়। পঞ্জিকাতেও গ্রহেদের মধ্যে পঞ্জিকাতে লিখছে যে এখন বর্তমানে বুধ হয়তো রয়েছে কন্যাতে, অথচ অঙ্ক কষে কষে দেখা যাচ্ছে বুধ কন্যাতে না, বুধ রয়েছে তুলায়, কিন্তু পঞ্জিকা লিখছে বুধ আছে কন্যায়। অর্থাৎ একটা রাশির হেরফের, একটা গ্রহের একটা রাশির হেরফের হয়ে যাওয়া মানে সম্পূর্ণ চরিত্রের পরিবর্তন ঘটে যাওয়া। এত বড় বড় ভুলও পঞ্জিকার মধ্যে থাকে। সূর্যাস্ত কখন হবে, সূর্যোদয় কখন হবে, এই টাইমটাও কিন্তু পঞ্জিকায় সবসময় সঠিক থাকে না, এটাও ভুল থাকে। তো যার জন্য ওই যে অঙ্কের যে গাণিতিক ব্যাপারটা যেটা রয়েছে, গাণিতিক ব্যাপারটা অনলাইনে আমি শেখাতে পারবো না, তবে হ্যাঁ অ্যাডভান্স কোর্সে আমি গাণিতিক ব্যাপার খানিকটা রেখেছি, যেটা মাঝখান থেকে আমরা শিখবো একটুখানি। যে সূর্যোদয় থেকে আমরা সময় কি করে বের করব, সেখান থেকে দশা কি করে বের করব, দ্বন্দ্ব, পল বিপল এগুলো কি জিনিস, কার দ্বন্দ্বে জাতকের জন্ম হয়েছে, কোন ফলে হয়েছে, কোন বিপলে হয়েছে। কারণ দণ্ড, ফল, বিপল এগুলো সব মুহূর্ত, সেকেন্ড এদের ওপর দিয়ে যায়। তো এর চ্যাপ্টারটা খানিকটা রেখেছি আমি, কারণ একদম এখান থেকে বঞ্চিত করিনি কাউকে, খানিকটা রাখা আছে। কারণ এটা সম্পূর্ণ অন্যভাবে রেখেছি, কারণ এটা বোরিং হলে, বোরিং হবে এই চ্যাপ্টার যখন আসে তখন সবাই একটু বোরিং হবে, ভালো না লাগলে চ্যাপ্টারটা সরিয়ে দেবো ওখান থেকে। কারণ বৈদিকের যে ব্যাপারটা রয়েছে খুবই জটিলতর একটি ব্যাপার, সামনে থেকে না শিখলে বা সামনে থেকে না বসলে জ্যোতিষের এই জটিল ব্যাপারগুলো শেখা কিন্তু খুব কঠিন। কেমন? তো সেই জন্য আমাদের কাছে বর্তমানে সুবিধা আছে অ্যাপস, যার জন্য আমরা খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে কি করে বিচার করতে পারি সেটা এখন শিখে নিচ্ছি। এবার পরবর্তীতে যার সময় থাকবে, যেগুলো না আমি সবটা শিখতে চাই, তখন সেইগুলো গুরুর সামনে বসে শিখতে হবে। অনলাইনের মধ্যে সেগুলো খুব কঠিন ব্যাপার, খুব কঠিন হয়ে যাবে শেখাটা। আর যেটা অনলাইনে করা যায় ওই রকম ভাবেই করান। হ্যাঁ, যেটা অনলাইনে করা যাবে সেটাই আমরা শিখছি বর্তমানে। সুখেন বাবু, আপনি কিছু বলতে চাইছেন? হ্যান্ড রাইজ করে আছেন। হ্যাঁ স্যার, বলছি স্যার ওই কেপি সিস্টেম যেটা গত গত সপ্তাহে হলো, হ্যাঁ, ওইটা স্যার মানে আরেকটা ক্লাস হলে মানে একটু ক্লিয়ার হতো, মানে করছিলাম, প্র্যাকটিস করছিলাম। কেপি তো এখনো ঠিক করে শুরুই হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেবি হবে তো, আমি শুধুমাত্র সুখেন বাবু না কি একটা প্রশ্ন করলো দেবকুমার বাবু, সেই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে একটু ঘুরে গেলাম, লাইনটা একটুখানি কট লাইনে চলে গেছে, আবার মেন লাইনে ফিরবো, অসুবিধা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি শুধু তাদের থেকে প্রশ্নগুলো নিচ্ছি যারা প্র্যাকটিসে আছে, কারণ এরা আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালটা বলতে পারবে যে কি হচ্ছে তাদের সঙ্গে, যারা প্র্যাকটিসে নেমেছে। অংশুমান, হ্যাঁ স্যার স্যার বলছি স্যার একটা সমস্যা যেটা হচ্ছে। হ্যালো বলুন কি সমস্যা হচ্ছে? স্যার, স্যার বলছি যখন কারোর কোষ্ঠী দেখছি বা মানে কারোর জন্মছক দেখতে চাইছি, সে তো তার পুরো সমস্যাটা বলছে, তার যত আহ, রাজ্যের নেগেটিভিটি, তার যত খারাপ সবকিছু এসে বলছে। এবার সেইটা সে যখন আমার কাছে আসছে তখন আমার মধ্যেও একটা গিয়ে খারাপ একটা প্রভাব একটা হচ্ছে। আমার কষ্ট, জীবনে দুঃখ, এই হচ্ছে না ওইটা হচ্ছে না, তখন সেটা আমার মধ্যে যখন আসছে তখন আমি তার যে প্রতিকার করব বা তাকে যে কিছু বলবো যে এই করতে হবে সেই করতে, অনেক জজমেন্টকে অনেক, হ্যাঁ, তো তখন কি হয় সেটা তার কষ্ট শুনে আমার নিজের ওটা খারাপ লাগছে। তো এটা কি করে করা যাবে? তাকে জানি যে বলবো না ঠিক হয়ে যাবে, আশীর্বাদ করছিস ভালো হবে এরকম কিছু বলছো, আর কিছু যে একটা প্রতিকার করবো, এটা হচ্ছে না। এটা স্যার একটু যদি কিছু বলেন এই ব্যাপারে। যেই আছে সে তো তার খারাপটাই বলবে সবটাই, যে আমার সময় খারাপ চলছে বা আমার এটা একটা অসুবিধা হচ্ছে, কি করে পারবো প্রথমটা, এটা এত ভয় পেয়ে। প্রথম কথা, যদি প্রতিকার যাই, সমস্যা আছে মানে প্রতিকার অবশ্যই আছে। প্রথম কথা, আমরা জ্যোতিষ শিখছি,
আমি আগে থেকে একটা কথা বলে রাখি, জ্যোতিষ দ্বারা আমরা কি করতে পারি? জ্যোতিষের দ্বারা আমরা সমস্যাকে চিহ্নিত করতে পারি। সমস্যার স্থায়ীভাবে নিবারণ করা জ্যোতিষের পক্ষে সম্ভব নয়, এটা কিন্তু সত্য কথা। কেমন? জ্যোতিষের মাধ্যম দিয়ে তার কি সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, কোন গ্রহটা খারাপ আছে এবং তার প্রাক্তন কর্ম কি রকম ছিল ইত্যাদি সমস্ত কিছু আমরা জ্যোতিষের বিচারের মাধ্যম দিয়ে সেটাকে নির্ধারণ করতে পারি, নিশ্চিত করতে পারি। যেরকম যদি উদাহরণ দিয়ে বলা যায় যে শরীরে কি রোগ হচ্ছে, কি সমস্যা হচ্ছে ইত্যাদি সমস্ত কিছু আমরা জানতে পারি কখন? যখন আমরা টেস্ট করি। বিভিন্ন রকম টেস্ট আছে, ব্লাড টেস্ট আছে, এক্স রে আছে, হ্যান ত্যান, এরকম বহু রকম টেস্ট রয়েছে। সেই সমস্ত টেস্টগুলো করার পর আমরা সমস্যা সম্পর্কে জানতে পারি যে আমার শরীরের সমস্যাটা কি হচ্ছে, কেন হচ্ছে, কি থেকে হচ্ছে। কিন্তু টেস্ট করলে সেই টেস্টের মেশিনগুলো কি আমাকে সেই ওষুধ দিতে পারবে রোগের? পারবে না। জ্যোতিষটাও ঠিক তেমনই। জ্যোতিষ ওষুধ দিয়ে থাকে বটে, কিন্তু সেই ওষুধে স্থায়ীভাবে কোনো রকম কর্ম কাজ দেখা যায় না, এটা সত্য কথা। বর্তমানে আমাদের বাজারে প্রচুর জ্যোতিষী আছে, প্রচুর জ্যোতিষী প্রচুর রকম পাথর থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বহু রকম প্রতিকার দিয়ে থাকেন। তবে এগুলো সবটাই কিন্তু কাজ করে মানসিকভাবে। যাকে দেয়া হলো সে ভাবলো যে আমার সমস্যাটা চলছিল, আমাকে এটা দেয়া হয়েছে, এবার আমি একটু ভালো জায়গায় যাব। এই যে তার মধ্যে একটা অদম্য বিশ্বাসের জন্ম হলো, এই বিশ্বাস থেকেই সে সুফলটা আসলে পায়। বাস্তবে দেখতে গেলে আসলে যেটা ধারণ করলো তার কিন্তু সেভাবে কোনো ক্রিয়া সে জীবনে দেখতে পায় না, বা সম্ভবও নয় সেটা। আর এখন বর্তমান বাজারে সবটাই চলে গেছে নকলের দিকে, আসল জিনিস পাওয়া খুব মুশকিল। কেমন? তো এবার প্রশ্ন হলো যে প্রতিকার আসলে কি? সমস্যা তো আছে, প্রতিকারও আছে, প্রতিকারটা হবে কিভাবে? প্রতিকারটা হবে এইভাবে, সে ব্যক্তি যার সমস্যা হচ্ছে সে কোনো না কোনো একটি জায়গায় থাকছে, অর্থাৎ তার বাড়িতে, তার বাস্তুর মধ্যে। তাহলে প্রতিকার আমাদের সেইখানে করতে হবে, তার স্থায়ী জায়গাতে। কারণ আমরা জ্যোতিষের পড়তে গিয়ে এটাও পড়েছি যে গ্রহরা কখনোই কিন্তু এই মহাকাশ থেকে ডাইরেক্ট আমাদেরকে দেখে ফল দিতে পারে না। আমরা জ্যোতিষ পরিচয় কোর্সে পড়েছিলাম না, বিভিন্ন গ্রহের বিভিন্ন দিক থাকে, সূর্যের পূর্ব দিক, শুক্রের অগ্নিকোণ, বুধের উত্তর দিক, পড়েছিলাম, মনে পড়ছে? তো গ্রহরা যখন আসে খারাপ সময় নিয়ে বা খারাপ দশায় যখন গ্রহরা আসে, তখন গ্রহদের যে দিকগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে, ওই গ্রহগুলো পার্টিকুলার ওই দিকগুলোকেই নষ্ট করে দেয়। তারপর থেকে আমাদের জীবনে যত রকম সমস্যাগুলো আসে, অর্থাৎ ওই দিকের সম্বন্ধিত যে সমস্যাগুলো হয় সেইগুলো আমাদের জীবনে আসে। একটা মানুষের জীবনে সব সমস্যা একবার নেমে আসছে এটা হতে পারে না। মানুষের জীবনে সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় 3 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, সেটা যে দিক থেকে হোক না কেন অর্থনৈতিক একটা সমস্যা ঘটে, এটা এক প্রকার গেল। দ্বিতীয় প্রকার হচ্ছে শারীরিক সমস্যা, সেটা আমার হোক, বাবার হোক, মায়ের হোক, পিসির হোক, কাকার হোক, যাদের হোক, যারই হোক না কেন, শারীরিক সমস্যা একটা সমস্যা। আর 3 নাম্বার যে সমস্যা থাকে সেটা হচ্ছে সম্পর্ক জাতীয় সমস্যা, যে কোনো রকম সম্পর্কের সমস্যা। এই 3 রকম সমস্যাই কিন্তু মানুষের জীবনে বর্তমান এবং সব থেকে বেশি প্রবল। বাকি যে সমস্যাগুলো হয় সেগুলো খুবই গৌণ, যার জন্য মানুষ খুব একটা এদিক ওদিক ছোটেও না বা প্রতিকারও খুব একটা বেশি খোঁজে না। এই 3টে সমস্যাই হচ্ছে মেন সমস্যা বর্তমান মানুষের জীবনে। তো সমস্যা যত রকমই হয় না কেন সবটাই অবশ্যই আমাদের গ্রহরা দিয়ে থাকে, কিন্তু গ্রহদেরকে ব্যালেন্স করা আমাদের জানতে হবে। যেরকম জ্যোতিষের মাধ্যম দিয়ে যদি দেখি আমরা কি প্রতিকার দিতে পারি, আমরা চট করে কোনো কিছু ধারণ টারণ ইত্যাদি এদিকে যাব না। আমরা যেহেতু এই জিনিসটাকে পুরোপুরি বৈজ্ঞানিক ভিত্তি দ্বারা পড়ছি, একদম সায়েন্সের সঙ্গে সম্বন্ধ যুক্ত করে, তাহলে আমরা যদি প্রতিকার দিই সেই রকমই প্রতিকার দেব। কারণ মানুষের শরীর পঞ্চতত্ত্ব দ্বারা সৃষ্টি এবং এই সম্পূর্ণ সৃষ্টিই তাই পঞ্চতত্ত্বের দ্বারাই সৃষ্টি হয়েছে। তাহলে যদি পঞ্চতত্ত্বকে আমরা ব্যালেন্স করা শিখে যাই, নবগ্রহকে ব্যালেন্স করা শিখে যাই,
তাহলে বাহ্যিক কোনো প্রতিকারের প্রয়োজন হয় না, তাই না? আমাদেরকে সব থেকে আগে এটা নিশ্চিত করতে হবে যে ব্যক্তির জীবনে যে সমস্যাগুলো আসছে সেটা কোন কোন গ্রহের জন্য আসছে। জ্যোতিষের দিক থেকে যে প্রতিকারগুলো আমরা করতে পারি, যেগুলো সম্ভব করা, সেইগুলো বলছি। তো সর্বপ্রথম আমরা ছক দেখে এটা এটা সেটা এদিক ওদিক দেখে বিচার টিচার করে ফেললাম, করে দেখলাম যে এই ব্যক্তির জীবনে যে সমস্যাগুলো আসছে সেটা এই এই গ্রহগুলো দিচ্ছে। তাহলে এই কয়েকটা গ্রহকে যদি ব্যালেন্স করে দেওয়া যায়, যদি প্রতিকার দিয়ে দেওয়া যায়, তাহলে এই ব্যক্তির জীবন থেকে ওই সমস্যাটা সরে যাবে বা কিছু অংশে কমে যাবে। তো সেটা কিরকম না, প্রত্যেকটা গ্রহ আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের সঙ্গে সম্পর্ক রাখে। রবির কথা যদি বলা যায়, রবি আমাদের পরিবারের সঙ্গে সম্বন্ধ রাখে পিতার সঙ্গে। যে ব্যক্তির জীবনে জন্মছকে দেখা যায় রবি খুব খারাপ পর্যায়ে রয়েছে, খুব খারাপ অবস্থায় রয়েছে, তা তাকে প্রতিকার দেওয়া হবে যে আপনি পিতার সঙ্গে ভালো ব্যবহার করুন, তার সেবা করুন, প্রতিদিন সকালবেলা উঠে পিতার চরণ স্পর্শ করে তাকে প্রণাম করুন এবং পিতার মুখের কথা মাটিতে পড়ার আগেই যেন তার কাজটা আপনি করে ফেলতে পারেন, এরকম সংকল্প নিয়ে জীবনে এগিয়ে চলুন। বেশি দিন না, 1 মাস করে দেখুন রবি অটোমেটিক স্ট্রং হয়ে যাবে। রবি আপনার জন্ম থেকে যেখানেই থাক না কেন, হয়তো সে অষ্টমে আছে, নিচস্থ হয়ে কোনো খারাপ জায়গায় বসে আছে, যত খারাপই রবি হোক না কেন, 1 মাসের মধ্যে রবি কিন্তু সবল হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে, যদি এই কাজটা ডেলি করা যায়। রবি স্ট্রং হয়ে গেল, সকালে উঠে রবিকে সূর্যকে অর্ঘ্য দেওয়া যায়, সূর্যকে জল অর্পণ করা যায়, এতেও রবি স্ট্রং হয়। চন্দ্র খারাপ আছে কারো, চন্দ্রের প্রতিকার কি হতে পারে? চন্দ্র সম্পর্ক রাখে মায়ের সঙ্গে, তাহলে মায়ের সেবা শুশ্রূষা করা উচিত, মায়ের যত্ন নেওয়া উচিত। যত আমরা মায়ের খেয়াল রাখবো, মায়ের সঙ্গে সঙ্গে থাকবো, তাকে হেল্প করবো, তার সেবা করবো, যত্ন করবো, চন্দ্র অটোমেটিক স্ট্রং হতে থাকবে। 1 মাস করে দেখুন না চন্দ্র স্ট্রং হয় কিনা। যাদের মঙ্গল দুর্বল আছে, মঙ্গল সম্পর্ক রাখে কার সঙ্গে? মঙ্গল ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে। যদি আমরা ভাইয়ের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করি, তাকে নিয়ে চলার চেষ্টা করি, তাকে স্নেহ দৃষ্টিতে দেখি, তাকে সাহায্য করি যে কোনো কাজে, মঙ্গল এমনি তো সবল হয়ে যাবে। অর্থাৎ মঙ্গল সম্বন্ধিত যে সমস্যাগুলো তার জীবন থেকে ধীরে 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 বিদায় নিতে শুরু করবে। যদি বুধের দিক থেকে দেখা যায়, বুধ কার সঙ্গে সম্পর্ক রাখে? বুধ সম্পর্ক রাখে বাড়ির মেয়েদের সাথে, অর্থাৎ বোনের সঙ্গে, দিদির সঙ্গে, পিসির সঙ্গে, এদের সঙ্গে বুধ সম্পর্ক রাখে। তাহলে এদেরকে দেখভাল করলে, এদের সঙ্গে সঠিক ব্যবহার করলে, সাহায্য করলে, অটোমেটিক বুধ ধীরে ধীরে সবল হবে, স্ট্রং হবে, এদের সমস্যা সমাপ্ত হলো। বৃহস্পতির সম্বন্ধ রাখে গুরুর সাথে, আচার্যের সাথে, তাদের সঙ্গে যদি সঠিক ব্যবহার করা যায়, তাদেরকে সম্মান দেওয়া যায়, শ্রদ্ধা করা যায়, ধীরে ধীরে বৃহস্পতিও স্ট্রং হবে, বৃহস্পতিরও কুপ্রভাব থেকে আমরা মুক্ত হতে শুরু করব। শুক্র সম্বন্ধ রাখে পতি পত্নীর সাথে, যদি পতি হোক বা পত্নী যেই হোক না কেন, তার সঙ্গে যদি সঠিক ব্যবহার রাখি, তাকে যদি সঠিক সম্মান দিই, সঠিক শ্রদ্ধা করি, সঠিক অধিকার দিয়ে থাকি, শুক্র নিজে থেকেই স্ট্রং হবে। জন্মচক্রে শুক্র যেখানেই থাক না কেন, শুক্র এমনি স্ট্রং হবে। শনি সম্বন্ধ রাখে বাড়ির চাকর বাকর হয়ে যাক বা কর্মচারী, অফিসে আমি বস, আমার নিচে কেউ কর্মচারী, বা অফিসে আমি চাকরি করি, আমার লোয়ার পোস্টে কিছু জন চাকরি করে, তাদের সঙ্গে শনি সম্বন্ধ রাখে, নিচু জাতির সঙ্গে শনি সম্বন্ধ রাখে। তো এদের সঙ্গে যদি সঠিক ব্যবহার করি, সঠিক সময় এদেরকে স্যালারি দিয়ে দিই, বা এদের সঙ্গে যা যা সম্পর্ক আমার, যদি সঠিকভাবে এদের সঙ্গে আমার কর্তব্য পালন করছি, শনি এমনি স্ট্রং হবে। রাহু, রাহু সম্বন্ধ রাখে শ্বশুর বাড়ির সাথে, রাহু সম্বন্ধ রাখে মামার বাড়ির সাথে। তাহলে মামার বাড়ির সঙ্গে, শ্বশুর বাড়ির সঙ্গে যদি সম্পর্ক ঠিকঠাক রাখা যায়, সম্পর্কের যে সন্তুলতা সেটাকে বজায় রাখতে পারি আমরা, সন্তুলনটাকে, তাহলে তো রাহু এমনি স্ট্রং হবে। রাহুকে যেহেতু ভয় পাই আমরা, কারণ নবগ্রহের মধ্যে রাহুই একমাত্র আছে যে একদম সবাইকে নাজেহাল করে রাখে। এই কয়েকটা লোকের সঙ্গে সম্পর্ক ঠিক রাখলে রাহু নিজে থেকে স্ট্রং হতে শুরু করবে। কেতু সম্পর্ক রাখে সাধু সন্ন্যাসীর সঙ্গে, সাধু হয়ে গেল, সন্ন্যাসী হয়ে গেল, ব্রহ্মচারী হয়ে গেল, এদেরকে যদি আমরা সম্মান দিয়ে চলি, এদেরকে শ্রদ্ধা করি, এদেরকে ঠিকঠাক দান দক্ষিণ দিয়ে থাকি, ব্যাস কেতু এমনি স্ট্রং হয়ে গেল। এবার আমি এত কিছু করতে পারছি না, নবগ্রহকে আমি একসঙ্গে স্ট্রং করব কি করে? একটাই উপায় আছে, দান করো। কি দান করব? কতটা দান করব? বলা হয়েছে সারা মাসের যা ইনকাম থাকে আমাদের, 40,000 হোক, 50,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, যাই থাক না কেন, সারা মাসে আমরা যা ইনকাম করি তার 10 থেকে 12% দান করে দাও। কাকে দান করব? যাদের সত্যিই দানের প্রয়োজন আছে।
সেই সব জায়গায় দান করো, বৃদ্ধাশ্রমে করতে পারো, গোশালায় করতে পারো, যেখানে সত্যি দানের প্রয়োজন, যেটা সমাজের উপকার, যেখানে দান করলে সমাজ উপকৃত হবে, সেই জায়গায় দান করুন, বা ব্রাহ্মণকে দান করুন, বাড়িতে পূজা পাঠ লাগিয়ে রাখুন, নবগ্রহ একসঙ্গে ব্যালেন্স হবে। তো প্রাথমিক স্তরে আমরা এই প্রতিকারগুলোই কিন্তু ব্যক্তিদের দেব। কখনোই এইটা ধারণ করে নিন, ওইটা ধারণ করে নিন, এগুলো দেব না, কারণ এর একটা নেগেটিভ এফেক্ট আসে, যেটা আমাদের নিজেদের ওপরেও এসে পড়ে, সেখান থেকেও আমাদের বাঁচতে হবে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা অনেকে হয়তো ক্লাসে থাকতে পারি যে জ্যোতিষী করলে অর্থটা ভালো আসবে আমাদের, আমরা একটা অর্থের জায়গাটা আমাদের সবল হবে, বিভিন্ন প্রতিকার দেবো, বিভিন্ন পাথর দেবো, হ্যান ত্যান, অনেকেই তো করছে, ভালো জায়গায় দাঁড়িয়ে গেছে, দোতলা তিনতলা বাড়ি করে ফেলেছে, গাড়ি করে ফেলেছে, ধাপে থাকতে পারে আমাদের। কিন্তু একবার সেই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিগত জীবনটা খোঁজ নিয়ে দেখবেন তারা কতটা সুখী আছে। একজনে কিন্তু ভালো নেই। যখনই এই জ্যোতিষের জায়গাটা থেকে আমরা ব্যবসা শুরু করে দেব না, আমাদের নিজেদের জীবনটাই এক প্রকার ছারখার হয়ে যাবে। বহু জ্যোতিষীকে আমি জানি, কলকাতার বড় বড় অ্যাস্ট্রোলজার, বড় বড় নাম করা, নাম করছি না, তাদের বইও আছে, টিভিতেও বসে। হ্যাঁ স্যার, আমাদের পাশেও একজনকে দেখেছিলাম, কলকাতায় বসেন আর কি। হ্যাঁ, তো পুরো সংসারটা একদম ছাকা হয়ে গেল। সবকিছু নবগ্রহ যেরকম দিতেও পারে সেরকম নিতেও পারে, সব ছারখার করে দেবে কিন্তু। তাই জ্যোতিষ আমরা শিখছি, আমরা করব, কিন্তু খুব সাবধানতার সঙ্গে করব। এতে করে কি হয় জানেন তো, অনেক রকম ক্ষতি হয়। কি রকম? আমরা নবগ্রহকে নিয়ে যখন খেলা করি না, আমরা তো অ্যাকচুয়ালি খেলছি এদেরকে নিয়ে। যখন আমরা অন্য ব্যক্তির ছক দেখে তার পুরো সমগ্র জীবনী বলে দিচ্ছি, এটা খারাপ, ওটা ভালো, এটা হবে, সেটা হবে, এরকম ভাবে সব বলে দিচ্ছি, এতে করে কি হচ্ছে না, নবগ্রহকে নিয়ে আমরা রীতিমতো খেলা করছি। তো এতে তো এরা সন্তুষ্ট হয় না, বরঞ্চ কুপিত হয়। দ্বিতীয়ত, যখন আমরা বিভিন্ন প্রতিকার দিচ্ছি, এইটা ধারণ করুন, পাথর নিন, কবচ নিন ইত্যাদি যখন প্রতিকার দিচ্ছি, আসলে আমরা ভাবি না, একটু যখন আমরা সূক্ষ্ম বিচারে যাবো, একটু ডিপ বিচারে যাব, তখন বুঝতে পারবো যে কেন হয় এটা। কবচ, পাথর ইত্যাদি প্রতিকারে কি হয়? হ্যাঁ, যার প্রয়োজন তাকে দেবো, কিন্তু কার প্রয়োজন সেটা বুঝতে হবে আমাদের। আমাদের ব্যক্তিরা, যারা যত ব্যক্তি আছে সংসারে, সবাই কিন্তু নিজেদের কর্মের ফল ভোগ করে। আজকে আমার জন্ম হয়েছে, আমার জন্মছকটা কিরকম হবে বা কিরকম হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ আমার গত জন্মের কর্মের ফল। সেই কর্মের ফল থেকে আজকের আমার জন্মছক তৈরি হয়েছে, এবং আমি সেই জন্মছক অনুযায়ী যে ফলটা আমায় দেওয়া হচ্ছে সেটা ভোগ করছি। আর যখনই আমাকে কোনো প্রতিকার দেয়া হলো, আমার জীবনে সমস্যা আছে, বহু রকম সমস্যা একটা আছে, তো আমার একটা প্রতিকার দেয়া হলো, যদি সে একটা প্রতিকার দিল, বললো যে এই প্রতিকারটা আপনি নিন, এই প্রতিকারটা ধারণ করলে আপনি এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন। অর্থাৎ সেই ব্যক্তিকে তার কর্মফল ভোগ করা থেকে বিরত করে দেয়া হলো সেই প্রতিকারটি দিয়ে। তাহলে আমার কি অধিকার আছে একটা ব্যক্তিকে তার কর্মফল থেকে বঞ্চিত করে রাখার? কোনো অধিকার নেই। তাহলে আমি তাকে তার কর্মফল থেকে বঞ্চিত করলাম, অর্থাৎ আমি আমার কর্ম করলাম, সেটা অনুচিত ছিল। তাহলে এই অনুচিত কর্মের ফলটা আমায় ভোগ করতে হবে। অর্থাৎ সেই ব্যক্তিটা তার পুরোপুরি কর্মের ফলটা পেল না, অর্ধেক কর্মফলটা পেল, অর্ধেকটা পেল না। তাহলে এই যে অর্ধেক কর্মফলটা পেল না, এর হিসাবটা কে নেবে, বা এই কর্মফলটা কোথায় যাবে? আমি একজনের দুঃখ বিনাশ করতে চেয়েছি, আমি তার দুঃখ ঘুচিয়ে দেবো প্রতিকার দিয়ে, খুব ভালো কথা। আমি তাকে প্রতিকার দিলাম, তার অর্ধেক দুঃখ ঘুচে গেল। তাহলে এই যে অর্ধেক দুঃখ ঘুচে গেল, এই অর্ধেক ঘুচে যাওয়া অর্ধেক দুঃখটা কোথায় যাবে? তাকে তো একটা স্থান দিতে হবে, সেটা নষ্ট হতে পারে না। তখন সেই ঘুচে যাওয়া দুঃখটাই কিন্তু আমার জীবনে এসে প্রবেশ করবে, যার থেকে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। এই জন্য যত জ্যোতিষী আছে দেখবেন, ঘুরে ঘুরে যত জায়গায় আছে, যারা সংযমের সঙ্গে কাজ করে না, প্রত্যেকেই কিন্তু ওইভাবেই ভোগে, নিজের বাড়িতে নিজের সমস্যা ডেকে নিয়ে আসে। তাই এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। চট করেই আমরা প্রথমেই আমরা প্রতিকারের দিকে যাব না, আমরা দেখবো যে আগে প্রতিকার কিছু না করে, না দিয়ে এই সমস্যা থেকে কি করে বের করে আনা যায়। কারণ আমরা জীবনে যা কিছু ভোগ করি সবই আমাদের কর্মের ফল। তা যদি আমরা নিজেদের কর্মকেই না শোধরাই, কর্মফল শোধরাবে কি করে?
সামান্য একটা কবচ পাথর ইত্যাদির মাধ্যম দিয়ে কর্মসূত্রে যায় কি সম্ভব? সেটা সম্ভব নয়। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে এই ব্যক্তি বর্তমানে যে ফলটা ভোগ করছে এটার কর্মফল, তাহলে আমাকে চেষ্টা করতে হবে যাতে এর কর্মটাকেই শুধরে ফেলে। তাহলে আমাদের হাতে এইটা তো আছে যে আমরা ব্যক্তির কর্মের গতিকে পরিবর্তন করতে পারি কিছু না দিয়ে, তাকে শুভ কর্মের দিকে আমরা প্রেরিত করতে পারি, তাহলেই তো কর্মফলে অটোমেটিক চেঞ্জ হবে। তারপর থেকেই সে শুভ ফল পেতে শুরু করবে। তার রোগ শোক ইত্যাদি যা সমস্যা আছে, যা তাপ আছে, সবটা সে নিজে থেকেই নিবারণ করতে সক্ষম আমাদের সাহায্য ছাড়াই। শুধু আমাদের কাছ থেকে একটা সঠিক পথ দেখিয়ে দেওয়া, ব্যাস এইটুকুই। না তো ব্যবসা করা। অংশমান বুঝতে পেরেছো? অন্যের দুঃখ দেখে আমাদের মন কাঁদতেই পারে, আমাদের মধ্যেও দুঃখ আসতে পারে, এটা মানবিক গুণ, এতে ক্ষতি কিছু নেই। কিন্তু আমাদের সংযমের সঙ্গে তাকে সঠিক পথে প্রেরিত করতে হবে, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রত্যেকের। যারা যারা জ্যোতিষ আমরা শিখছি প্রত্যেকেই আমরা এই সংকল্প নেব, যেই আসুক না কেন আমাদের কাছে সমস্যা নিয়ে, তাকে আমরা প্রথমেই অনুপ্রেরণা দেব যাতে সেটার অনুচিত কর্মগুলোর পরিত্যাগ করে সঠিক কর্মকে গ্রহণ করে। কেউ হ্যান্ড রাইজ করেছেন? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছেন? বলুন। স্যার, নবগ্রহের স্তোত্র পাঠ করলে যদি তো কি উপকার হবে, মানে মানে আমাদের ক্ষেত্রে? আবার বলুন। নবগ্রহের যে স্তোত্র আছে না, ওটা পাঠ করলে কি স্যার উপকার হবে? কেন হবে না? আমাদের শাস্ত্রে যা স্তোত্রাদি আছে, প্রণাম আছে, ধ্যান আছে ইত্যাদি বিভিন্ন রকম মন্ত্র আছে, বিভিন্ন রকম স্তোত্র আছে, এগুলো তো অনৈতিক দেয়া হয়নি, প্রত্যেকটার ব্যাখ্যা আছে। নবগ্রহ স্তোত্রের প্রচুর কাজ। যদি কোনো ব্যক্তি প্রতিদিন নবগ্রহ স্তোত্র পাঠ করে তার নবগ্রহ প্রসন্ন থাকবে। কিন্তু শুধুমাত্র স্তোত্র পাঠ করছি আমি আমি পুজো পাঠ প্রচুর করছি, ধ্যান ধারণা করছি, অথচ বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক ঠিক রাখছি না, আমি পিতামাতাকে প্রতিনিয়ত অপমান করে যাচ্ছি, অপমাননা করছি, বাড়ির সদস্যের সঙ্গে সঠিক ব্যবহার রাখছি না, নবগ্রহ এমনি খারাপ হয়ে যাবে। আর নবগ্রহ স্তোত্র না পড়েও, অত্যাধিক পূজা অর্চনা না করেও, শুধুমাত্র পরিবারের সঙ্গে সম্পর্ক ঠিক রেখে, পিতামাতার সেবা করে এবং অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্ক সঠিকভাবে বজায় রেখে যদি কেউ রাখতে পারে, তার কিছুই করার প্রয়োজন নেই, নবগ্রহ তার বসে থাকবে। রাবণ যেরকম নবগ্রহকে বশ করতে সক্ষম হয়েছিল শক্তির দ্বারা, এটা আমাদের কাছে একটা বড় শিক্ষা। নবগ্রহকে রাবণ বশ করে দেখিয়েছিল, তার শক্তি ছিল, সে দেখিয়েছিল, কিন্তু পরবর্তীকালে বলা হচ্ছে নবগ্রহকে বশ করার ক্ষমতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। মানুষ চাইলেই নবগ্রহকে বশ করতে পারে। কিভাবে? তার শক্তির প্রয়োজন নেই, প্রয়োজন বুদ্ধির আর একটু ভক্তির। যদি মানুষের মধ্যে বুদ্ধি থাকে আর একটু ভক্তি থাকে, নবগ্রহকে বশ করতে বছরকে বছর তপস্যা করতে হয় না, কয়েকদিনের মধ্যে নবগ্রহ বশ করা সম্ভব হয়। কিভাবে? না, এই যাদের সঙ্গে নবগ্রহের সম্পর্ক বললাম, যদি এরা বসে থাকে, যদি আমার পরিবারের সদস্য সবাই বসে থাকে আমার, তাহলে তার মানে নবগ্রহ আমার বসে রইল, বসেই আছে। এই যুক্তিগুলো আমাদের শিখতে হবে যে কাকে দিয়ে আমরা কি কাজ করাবো। যখন যে সময় দেখবো যে গ্রহটা আমার ডিস্টার্ব হবে, যে গ্রহটা আমার সমস্যা সৃষ্টি করবে, ব্যাস সেই গ্রহের সঙ্গে যেই ব্যক্তির সম্পর্ক, অর্থাৎ আমার সঙ্গে আমার পরিবারের মধ্যে দেখা যাচ্ছে আমার সামনে মঙ্গলের দশা শুরু হবে, মঙ্গল খারাপ আছে, মঙ্গল আমায় খারাপ ফল দেবে, ব্যাস সঙ্গে সঙ্গে মঙ্গলের সঙ্গে সম্বন্ধটা কার? ভাইয়ের সঙ্গে সম্বন্ধ মঙ্গলের, সঙ্গে সঙ্গে ভাইয়ের সঙ্গে সম্পর্ককে আরো মধুর করে দিন, বাড়িয়ে দিন। মঙ্গল দশাতে খারাপ ভাবে এলেও কিছু করতে পারবে না, সময়টা খারাপ হওয়ার কথা, অতটাও খারাপ হবে না। বাস্তবিক যদি প্রতিকার জ্যোতিষের মধ্যে কিছু হয়ে থাকে সেটা সেইগুলো, ব্যক্তিকে সঠিক সংস্কারে সংস্কৃত করতে হয়। বলুন।
কেউ হ্যান্ড রাইজ করছে? স্যার বলছিলাম যে অশুভ গ্রহ অশুভ স্থানে কি শুভ ফল দিতে পারে? হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট বটে। অশুভ গ্রহ অশুভ জায়গায় যদি থাকে, অশুভ গ্রহ অশুভ জায়গায় থাকলে অবশ্যই সেই গ্রহ শুভ ফল দেয়। আর শুভ গ্রহ শুভ জায়গায় থাকলে শুভ ফল। কিন্তু যখন শুভ গ্রহ অশুভ জায়গায় যায় তখন সে অশুভ ফল দেবে, এবং অশুভ গ্রহ যখন শুভ জায়গায় যাবে তখনও কিন্তু সে অশুভ ফল দেবে। যেমন নৈসর্গিক অশুভ গ্রহ বলতে আমরা বুঝি শনি মঙ্গল রাহুকে, রবিকেও বহু শাস্ত্রে বলা হয়েছে অশুভ গ্রহ বলে, তবে রবিকে আমি অশুভ গ্রহ বলে মনে করি না ব্যক্তিগতভাবে, তাই রবির কথাটা আলাদা। মঙ্গল, শনি এবং রাহু এই তিনটেকেই মেনলি অশুভ গ্রহ বলে মনে করা হয়, নৈসর্গিক অশুভ গ্রহ। তো এই রাহু, শনি, মঙ্গল অশুভ ঘরে যখন গিয়ে বসবে, অর্থাৎ তৃতীয়, ষষ্ঠে, একাদশে, এই সমস্ত ঘরে যখনই গিয়ে বসবে, অষ্টম বাদে, কিন্তু অষ্টমে একটু খারাপ ফল দেয় বটে, তৃতীয়, ষষ্ঠ, একাদশ এই সমস্ত ঘরে গিয়ে যখনই শনি, মঙ্গল, রাহু এই তিনটের মধ্যে যে কোনো একজন উপগ্রহ গিয়ে বসবে তখনই শুভ ফল দেবে, নিশ্চিন্তে শুভ ফল দেবে, কোনো রকম সমস্যা ছাড়াই। আর এই তিনটে গ্রহ যখন এই অশুভ জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে বসবে তখনই কিন্তু ফল খারাপ দেবে। আর শুভ গ্রহ কারা? শুভ গ্রহ রবি, রবিটা আলাদা রাখছি, চন্দ্র আছে, বুধ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, এই কয়েকটা শুভ গ্রহ আছে। তাহলে এই যে শুভ গ্রহগুলো যখনই শুভ ঘরে বসবে, অর্থাৎ লগ্নে বসুক, দ্বিতীয় বসুক, চতুর্থে বসুক, সপ্তমে বসুক, পঞ্চমে বসুক, নবমে বসুক ইত্যাদি জায়গায় যখন এরা গিয়ে বসবে তখন এরা শুভ ফল দেবে। কেমন বুঝতে পেরেছেন? কে প্রশ্ন করলেন? স্যার বলছিলাম যে লগ্নের দ্বাদশে শনি থাকলে তাহলে কি সেটা অশুভ হলে সেটা অশুভ ফল দিতে পারে? লগ্নে দ্বাদশে যদি শনি থাকে, বেশিরভাগ ক্ষেত্রে অশুভ ফলই শনি দিয়ে থাকে। এবার দেখতে হবে যে শনি লগ্নের দ্বাদশে আছে, কিন্তু দ্বাদশ ঘরটা কি শনির শত্রু ঘর নাকি মিত্র ঘর? শনি স্যার বৃষ্টিকে আছে। যদি বৃশ্চিকে থাকে তার মানে শনি শত্রু ঘরে আছে, অর্থাৎ ধনু লগ্ন। ধনু লগ্নে যখনই শনি দ্বাদশে অর্থাৎ বৃশ্চিকে থাকবে, শনি তার মানে চলে গেল শত্রু ঘরে। শত্রু ঘরে শনি কখনোই ভালো ফল দেয় না। আচ্ছা আচ্ছা স্যার। অত্যাধিক ব্যয় বাড়িয়ে দেবে এবং রোগ শোকও অনেক সময় ডেকে আনে বড় বড়। তারপরে নেক্সট, আর কারো কোনো প্রশ্ন আছে? বহু জ্ঞান দিয়ে দিয়েছি আজকে। স্যার কোন কোন ঘরগুলো মানে অশুভ ঘর, এটা যদি বলে দিতেন তাহলে সুবিধা হতো। দেখুন, অশুভ ঘর যদি বলা হয়, অশুভ ঘর বলতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটেকেই মেনলি অশুভ বলে মনে করা হয়। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরই হচ্ছে অশুভ ঘর। তাহলে স্যার ইনি যে বললেন যে দ্বাদশে শনি আছে, তাহলে দ্বাদশ তো একটা অশুভ ঘর, আর শনিও একটা অশুভ গ্রহ, তাহলে সে শুভ ফল না দিয়ে অশুভ ফল দিচ্ছে। হুম, একদম সঠিক প্রশ্ন। শনি দ্বাদশে আছে, শনি অশুভ গ্রহ, দ্বাদশ ঘরটাও অশুভ গ্রহ, তবুও শনি কেন অশুভ ফল দেবে? অশুভ ফল শনি এই কারণে দেবে কারণ শনি বসে আছে শত্রু ঘরে। এটাও কিন্তু বিচার্য যে অশুভ গ্রহ অশুভ ঘরে বসে আছে, কিন্তু সেই অশুভ ঘরটা সেই অশুভ গ্রহের পক্ষে কোনোভাবে অশুভ হয়ে যাচ্ছে না তো, এইটাকে বিচার করতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে অশুভ ঘর অশুভ গ্রহ বসে আছে, ঠিক আছে, কিন্তু ঘরটা বৃশ্চিক হওয়ার কারণে এই ঘরটা শনির পক্ষেই হয়ে গেছে অশুভ।
যার জন্য শনি তার হাজার চেষ্টা করেও শুভ ফল দিতে পারবে না। তার মানে শুধু ঘর বিচার করলেও হবে না, শত্রু মিত্র ঘরটাও বিচার করতে হবে। অবশ্যই শত্রু মিত্র ঘরটাও বিচার করতে হবে। সবাই স্যার পরস্পরের সাথে রিলেট। হ্যাঁ, চেন সিস্টেম। জ্যোতিষ এমন একটা জিনিস না, এখানে সবাই একে অপরের সঙ্গে জড়িত রয়েছে, একজনকে ছেড়ে আরেকজনের কাছে যাওয়াই যাবে না, পুরো চেন সিস্টেম রয়েছে এখানে। তারপর আর কেউ হ্যান্ড রেজ করেছিলেন কোথায়, আমি দেখলাম না ঠিক। হরেন্দ্রনাথ বাবু, বহুদিন কথা হয়নি আপনার সঙ্গে, কেমন আছেন? আমি কিছুদিন নিয়ে থাকবো, এবং মানে যতদিন আপনি এইটা করে নিচ্ছেন না, এই কি বলছেন আপনি, কেপি, তারপর আবার যখন বৈদিক শুরু করবেন তখন কথাবার্তা শুরু করবো। আচ্ছা, কেপিতে চুপচাপ থাকবেন? হ্যাঁ, মানে কি আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমি তো এগুলো করতাম, তারপর আচার্য মশাই যেটা বোঝালেন যে আপনি এটা বৈদিকে পড়াবেন, তারপরে এই যে করণ কি হয়, তারপরে এ কি হয়, তো আমার মানে জ্যোতিষ হচ্ছে ওই বৈদিক জ্যোতিষটাই আমার ইন্টারেস্ট। কারণ কি জানি না, আমি তো ওরকম প্র্যাকটিস কখনো করবো বলে ভাবিনি, একটা কথা। আর দ্বিতীয়, আমাকে এই জিনিসটা প্রথমে বুঝতে হবে। আমি যখন সব ডিটেলস পেয়ে যাব সবার, যে এই যে আমরা এগুলো পুজোর খাতায় যেগুলো বলি, ওটার উপরেই আমি একটুখানি ইন্টারেস্টেড। হ্যাঁ, কিন্তু আমি শুনবো, আমি ক্লাস শুনছি বা এ হুম। আর এখন তো আছে যে সেই প্রচুর ক্লাস চলছে আমাদের, এই শ্রাদ্ধের ক্লাস করতে হচ্ছে, তারপর দুর্গাপুজো, তারপর এগুলো নিয়ে একটুখানি ব্যস্ত আছি যদি। হুম। তো আমি কিন্তু খুব মানে এর জন্য ওয়েট করছি। আপনার ঠিক আছে, এটা শিখে নিন, সবার এটা এত গ্রুপে সবাই আছে, তো আরো দরকার, এটা সবার ভালো লাগছে, এই জন্য এটা ভালো হচ্ছে। কেপিটা আর যে আমি আপনার মধ্যে পড়ে না, হুম, এটা কেন ভাবছেন? না জ্যোতিষেই পড়ে, অবভিয়াসলি জ্যোতিষ এগুলো তো পড়ে না। হ্যাঁ, ঠিক ঠিক। এটাও কিন্তু মানে ওই বৈদিক অংশ। কেপি, দেখুন আমরা এটাকে নাম দিয়েছি কেপি। কেপি নাম কেন হুম দিয়েছি? কারণ এই হুম, পদ্ধতিটা তো বৈদিক থেকেই এসেছে। আর বৈদিক থেকে হ্যাঁ এই সে তো পদ্ধতিটাকে যিনি নিয়ে এসছেন তার নাম হচ্ছে কৃষ্ণমূর্তি। কেমন? আচ্ছা আচ্ছা এই আচ্ছা। কেপি হচ্ছে কৃষ্ণমূর্তিরই শর্ট ফর্ম। কেপি হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি বলা হয়। এই আচ্ছা পদ্ধতিটা আচ্ছা। কৃষ্ণমূর্তি আবিষ্কার করেননি, বেদ হুম থেকে, হুম। বৈদিক জ্যোতিষ থেকেই শুধু এটাকে সহজ পদ্ধতিতে বের করে নিয়ে এসছেন মাত্র। এটা কিন্তু আচ্ছা আচ্ছা। বৈদিকেরই অংশ, এটা কোনো পাশ্চাত্য নয়। আর ও হো, আচ্ছা। কেপিটাও কিন্তু বৈদিক, আমরা কেপি নাম দিয়ে চিনছি তাই। হুম হুম, আচ্ছা বুঝলাম। হুম কেমন? কারণ কেপি হুম, নামটা দেওয়া হয়েছে, কেপি কৃষ্ণমূর্তি প্রথমে এটা সহজভাবে নিয়ে এসছেন মাত্র, আর কিছুই না। আচ্ছা আচ্ছা। মানে আমি যেটা ভেবেছিলাম যে ওই যে যেটা আমি প্রথম একদম নতুন ক্লাসেই আপনাকে আমি বলেছিলাম, এই যে আদিত্যাদি নবগ্রহ, অশ্বিনাদি সপ্তবিংশতি, রব্যাদি সপ্ত বারব্য, বিশ্বকর্মাদি যোগেভ্য, এই যে জিনিসগুলো আমরা বলি, এই যে বিশ্বকর্মাদি যোগ হচ্ছে, বাবাদি করণ হচ্ছে, হ্যাঁ, এইসব জিনিসগুলো মানে আমার একটা বুদ্ধি ছিল যে এইগুলো যখন জেনে নেব তারপরে শুরু করব আমি বিচার করা। হুম। যে পঞ্জিকা যখন খুলছি তখন এগুলো তো সব আমাকে বুঝতে হচ্ছে প্রথমে, না বুঝে তারপরে আমি বুঝতে পারছি যে আজকের দিনটা কিরকম, এখন এই যোগ চলছে, এখন ওই যোগ চলছে, এখন এইটা চলছে, এরকম একটা চিন্তা ছিল আমার। হুম ওটাও তো শিখবেন, ওটা তো পাবেনই, কিন্তু ব্যাপারটা হচ্ছে হুম হুম আমরা জ্যোতিষটা শিখছি, সবার আগে আমরা আমাদের একটা নিজস্ব জায়গা তৈরি করতে হবে তো। আমি কেপিটাকে প্রথমের দিকে রাখলাম কেন? কারণ কেপিটা শিখতে খুব কম সময় লাগে এবং বিচারটা হয় একদম অ্যাকিউরেট। হুম, এটা বৈদিক, এটা কেপি বলে আমরা দূরে সরিয়ে দিচ্ছি বটে, কিন্তু এটা দূরে সরানো জিনিস না, এটা বৈদিকই, হ্যাঁ, বৈদিকেরই একটা হুম, সহজ পদ্ধতি মাত্র। কেমন? তো এই কেপি থেকে ঠিক আমরা ঠিক। বিচার পদ্ধতিটা খুব সহজে করতে পারবো এবং খুব পারফেক্ট করতে পারবো। আচ্ছা তার জন্য এই কেপিটাকে আগে রাখলাম, যাতে আপনারা বিচার করে প্র্যাকটিসে নেমে বিচার করে নিজস্ব একটা জায়গা তৈরি করতে পারেন।
এতে করে কি হবে, যখন নিজস্ব একটা জায়গা তৈরি হয়ে যাবে, তখন বিচার করতে করতে নিজেদের মনের মধ্যে বহু রকম প্রশ্ন আসবে, এবং ক্লাসের মধ্যে আমরা আচ্ছা। প্রশ্নের নিবারণ করব। তারপর হুম। ধৈর্য থাকবে, একটা হিউজ সময় থাকবে বৈদিক নিয়ে আলোচনা করার জন্য। কারণ বৈদিকটা শেখার জন্য প্রচন্ড পরিমাণে ধৈর্য এবং সময়ের দরকার। হুম। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা আশা করে বসে আছেন আমি জ্যোতিষটা শিখে প্র্যাকটিস করবো, আমি শুরু করব, তাদের ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ, বিপজ্জনক হয়ে যাবে। এটাই আমিও বুঝলাম, এটাই আমি বুঝলাম, আমার তো ধৈর্য আছে, সময়ও আছে। তো আমি ওই জন্য ভাবছিলাম যে এটা আগে হয়ে যাক। ঠিক আছে, আপনি যখন বললেন তখন আমি এটাও করবো, এটাও ইয়ে করবো। এটাও হুম। এটাও বৈদিকের মনোযোগ অংশ, এটা কেটি বলে দূরে ঠেলে দেওয়ার কিছু নেই। কেমন, এটাও না। বৈদিক। আচ্ছা, ঠিক আছে। যাক, এবারে গ্রুপে সবাইকে একটা অনুরোধ করে রাখছি, সবাই যে অনেকেই আমরা এখন ক্লাসে আছি, কিন্তু স্টার্টিং এ 15-20 মিনিট আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো এটাও একটু সবাই যেন লক্ষ্য রাখি যে টাইম মতো চলে আসলে আমরা অনেকক্ষণ এত সুন্দর আপনি আলোচনা। হ্যাঁ, আচ্ছা জোন স্যার, একটা খুব দরকারি কথা, যে আমার এখানে কিন্তু ওইটা হবে না, কি বলে, অ্যাস্ট্রোসেসটা ডাউনলোড করতে পারবো না, কারণ কি এখানে ওই ওটিপিটা নিতে, মানে আমার মনে হয় না ওরা ফরেন ল্যান্ডের জন্য ওটাকে করে রেখেছে। আচ্ছা, ওটা আপনি চেষ্টা করেছেন? হ্যাঁ, কারণ কি আমি ওটিপি তো দিতে পারছি না, না, কারণ কি আমার যে ফোন নাম্বারটা ওটা ইটালির কোডে আছে, ওখানে ইন্ডিয়ান কোডের ওরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইগুলো একটা সমস্যা হচ্ছে। কোড হুম। বলতে ওখানে আপনারা যদিও আমি বলেছিলাম, আমি আপনাকে বলেছিলাম আমি দৃকপাঞ্চাং দেখি, আমার দৃকপাঞ্চাঙ্গে ওই যা কটা কথা আপনি বলছেন সবকিছু এরকম করে আমি সবকিছু, আমি কুণ্ডলী মিলান পাই, আমি এখানে জ্যোতিষ এখন কোন গ্রহ কোথায় আছে, কিরকম মুভমেন্ট করছে, কত ডিগ্রিতে আছে, এগুলো আমি আপনাকে সব বলতে পারবো তো এই দৃকপাঞ্চাং দেখে। তো দৃকপাঞ্চাংটাও মানে খুবই ভালো একটা অ্যাপ ডাউনলোড করা হয়েছে, যেটাতে ওই আমাদের যে ঘাটি মুহূর্ত সবকিছু দেওয়া থাকে। হুম। তো আমি ওটাতে ফলো করি। আচ্ছা, আপনারা ওখানে হুম। অ্যাপ ডাউনলোড করেন, কোনো ওখানকার কোনো অ্যাপস আছে নাকি? না, দৃকপাঞ্চাংটা ইন্ডিয়ারই, উজ্জয়িনের অ্যাপ, ওটা করেছি কি, দৃকপাঞ্চাং সব জায়গায় ইন্ডিয়াতেও চলে, এখানেও, মানে দৃকপাঞ্চাং করেছে কি পুরো বিশ্বের ক্যালেন্ডার টাইমিং হিসাবে তিথি নক্ষত্র এগুলো সবকিছুর একটা টাইমিং করে দিয়েছে, এই জন্য যে যেখানে খুলছে সেখানের হিসাবে সেটা সেটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, সেটা তো ঠিক আছে, আপনাকে, হতে পারে। আমি হ্যাঁ, বলছি যে ওখানে আপনি আপনার, যদি চান দৃকপাঞ্চাং এবার দেখুন, দৃকপাঞ্চাং ইন্ডিয়াতে চলে তো, দৃকপাঞ্চাং নাম আছে। হ্যাঁ জানি আমি, দিকপঞ্চান চল ইন্ডিয়াতে আমার কাছে আছে ওটা। হ্যাঁ, আমি বলছি যে আপনারা ওখানে অ্যাপস যে ডাউনলোড করেন, ওটা কোন হ্যাঁ, অ্যাপস তৈরি করে? আমাদের এখানে যেরকম প্লে স্টোর একটা অ্যাপস আছে, ওখান থেকে সমস্ত অ্যাপস হ্যাঁ, কে। আমি প্লে স্টোরেই করতে গেছি, কিন্তু ওটা হয়নি। হুম। প্লে স্টোর দিয়ে অ্যাপ অ্যাস্ট্রোসেট যেটা পাননি ওটা ওখানে? না, আচ্ছা, এটাই একটা, যাক আরেকবার চেষ্টা করা যাবে নাকি। চেষ্টা আচ্ছা, করে। এরকম যদি হয় যে আপনি আমাকে গ্রুপে যদি ওই লিঙ্কটা দিয়ে দেন, আর সেই লিঙ্কটা ক্লিক করে দেখি, একবার কিন্তু মানে প্রথম প্রথম করেছিলাম, মানে যেটা একদম প্রথমেই হয়নি, তাই জন্য আমি আর কিছু চেষ্টা করিনি। হুম। আচ্ছা। ওই ক্লাসে চেষ্টা করেছিলাম, ওই ক্লাসে যখন আপনি বলেছিলেন তখনই চেষ্টা করে পারিনি, তো তারপর আমি ছেড়ে দিয়েছি, তারপর আমি দীপঞ্চাকটাই ফলো করি। বুঝতে পেরেছি। ঠিক আছে। ঠিক আছে, হুম। অসুবিধা নেই, হয়ে যাবে। আচ্ছা, পরের ক্লাসে আমি দেখবো। ঠিক আছে। হুম। দেখ, এমনি চার্ট গুলো খুব ভালো লেগেছে, যেটা হোয়াটসঅ্যাপে দিয়েছে। হ্যাঁ, এটা একটা দরকারি জিনিস। হুম। হ্যাঁ, এরকম চার্ট আমি কিছু কিছু দিয়ে দেবো এবার, আমি তৈরি করছি আপনাদের জন্য। হ্যাঁ, এটা খুব ভালো হচ্ছে। তারপর আর কেউ? আজকে তো আলোচনায় কিছু হলো না। আজকে যে ছবিগুলো গ্রুপে দেওয়া হয়েছে, এই যে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা, রাশির নাম আছে, নক্ষত্রের নাম আছে গণ, বর্ণ এবং জনি। এই সম্বন্ধে কারোর কোনো ধারণা আছে? যে কেউ?
আচ্ছা, এটা খুবই সহজ একটা পদ্ধতি, কিছুই না। আমরা জানি রাশি ফিক্সড, নক্ষত্র ফিক্সড, এদের কোনো রকম নড়চড় হয় না। এইবার কোন ব্যক্তির কি গণ আমরা বুঝবো কি করে? গণ বলতে কি বোঝায়? গণ স্যার ভিডিও অফ হয়ে আছে। শুনতে পাচ্ছি না, কিছু বললেন? ভিডিও অফ হয়ে আছে স্যার। ভিডিও অফ হয়ে আছে। হ্যাঁ স্যার এখন চালু চলছে আছে। তো, আপনার নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। চলছে তো। তাহলে আপনাদেরই নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, তো দেখুন। তো চলছে যখন বলছে অন্যরা, তার মানে তো নেটওয়ার্ক সমস্যা আপনারই হচ্ছে। যাকে তো এই দেখুন, এই যে গণ আছে, গণ বলতে আমরা কি বুঝি? এক কথায় গণ হচ্ছে ব্যক্তির চরিত্রকে বোঝায়, তার মেন্টালিটিকে বোঝায়, তার মানসিকতাকে বোঝায়, যে এই ব্যক্তির মানসিকতাটা কি ধরনের, এর চরিত্রটা আসলে কি ধরনের হবে, এটা আমাদেরকে গণ বোঝায়। ঠিক যেমন যদি কারোর মেষ রাশি হয়, মেষ রাশির মধ্যে 3টে নক্ষত্র বর্তমান, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। তো যখনই কোনো ব্যক্তি জন্মগ্রহণ করলো, যদি তার রাশি মেষ হয়, তাহলে মেষ রাশি হলে এই অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, এই 3টের মধ্যে যে কোনো একটা নক্ষত্রে সে জন্মগ্রহণ করবে, এটা আমরা জানি। এইবার আমাদের জানতে হবে যে এই যে কোনো একটা নক্ষত্রে যখন ব্যক্তি জন্মগ্রহণ করলো, তাহলে তার রাশির এই গণটা কি হলো? এই গণটাও কিন্তু ফিক্সড। যেরকম মেষ রাশিতে জন্মগ্রহণ করলো, মেষ রাশিতে জন্মগ্রহণ করে সে নক্ষত্র পেল অশ্বিনী, তার মানে অশ্বিনী নক্ষত্র পেলে অটোমেটিকলি তার গণ হয়ে যাবে দেবগণ। যদি সে ভরণী নক্ষত্র পায়, ভরণী নক্ষত্র পেলে তার গণ হয়ে যাবে নরগণ। যদি তার কৃত্তিকা নক্ষত্র হয়, কৃত্তিকা নক্ষত্র হলে তার গণ হয়ে যাবে রাক্ষসগণ। খুব সহজ ব্যাপার, কিছুই নেই এর মধ্যে। এটাও কিন্তু ফিক্সড, নক্ষত্রের সঙ্গে গণটাও ফিক্সড। গণের পাশে লেখা আছে বর্ণ। বর্ণ কটা হয়? বর্ণ আমরা জানি 4টে বর্ণ হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণ। তো এখানে সেই 4 বর্ণ দেওয়া আছে। এই বর্ণ ব্যক্তির উপরে কিরকম ভাবে ক্রিয়া করে? এই বর্ণ ব্যক্তির ভাবনা চিন্তার উপরে ক্রিয়া করে, যে এর ভাবনাটা ঠিক কি রকমের হবে, এর মনের মধ্যে সব থেকে বেশি কোন কর্মের প্রভাব পড়বে, এইটা ঠিক করে। যেমন দেখা গেল মেষ রাশি হয়ে গেল, অশ্বিনী নক্ষত্র হয়ে গেল, দেবগণ হয়ে গেল, আর তার মানেই তার বর্ণ হয়ে গেল ক্ষত্রিয়। ক্ষত্রিয় বর্ণ অর্থাৎ ক্ষত্রিয় চরিত্র কিরকম? সে যুদ্ধ করবে, হাতে অস্ত্র থাকবে, সাহসী হবে, কোনো কিছুতে ভয় পাবে না, যত কঠিনই সংকট হোক না কেন সে এগিয়ে যাবে। এই যে একটা ক্ষত্রিয়ের চরিত্র, গুণাবলী, এই গুণগুলো সেই ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাবো। তার ক্রোধ দেখতে পাবো, তার সাহস দেখতে পারবো। ক্ষত্রিয় বর্ণ এরকম ব্যক্তিদের খুব সহজে চেনা যায়। এরা কখনো খালি হাতে বসতে পারে না। এরা বসুক বা দাঁড়াক বা কোনো কাজ করুক, কিছু না কিছু এদের হাতে থাকবে, আর সেটাকে নিয়ে এরা নাড়াঘাটা করবেই করবে। এটা হচ্ছে ক্ষত্রিয় বর্ণের লক্ষণ। 4টে বর্ণের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের মধ্যে ক্ষত্রিয় বর্ণদেরকে দেখেই চিনে ফেলা যায়। যদি খানিকক্ষণ দেখে নোটিস করা যায় না, ঘন্টা খানিক মতন, দেখবেন ক্ষত্রিয় বর্ণের যারা হয় এরা হাতের মধ্যে সবসময় কিছু না কিছু রাখে। লাঠি হোক, পেন হোক, কাগজ হোক, কিছু না কিছু হাতের মধ্যে এরা রাখবে, সেটাকে নিয়ে নাড়াঘাটা করবে। সব সমাজে চলছে, অথচ সেটা করতে করতে কাজ করছে, কথা বলছে, সমস্ত কিছু করছে, কিন্তু কিছু না কিছু ওকে দিতে হবে, কিছু না কিছু হাতে একটা রাখবে। হয়তো কিছু কাজ নিয়ে বসে আছে, ব্যাস হাতে একটা পেন আছে, সেটাকে নিয়ে খেলছে, বা কিছুই নেই, সেখানে একটা কাগজ পড়ে আছে, ছোট্ট মতো কাগজ, সেটাকে নিয়ে পাকিয়ে 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 নিয়ে সেটাকে নিয়ে খেলা শুরু করে দিল। বা কাগজও নেই, এমনি বসে আছে, হাতে নেওয়ার মতো কিছু নেই, ব্যাস হাতের আঙুল মটকাবে, হাতের আঙুল নিয়ে খেলবে, হাত নিয়ে এটা সেটা করবে। মানে বসে সে থাকবে না, কিছু না কিছু নিয়ে সে নাড়াকাটা করবেই। এটা হচ্ছে ক্ষত্রিয় বর্ণের লক্ষণ। কেমন? আচ্ছা, তারপরে আসছে যোনি। যোনি চলে আসলো মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের দেবগণ, ক্ষত্রিয় বর্ণ। ঘটক মানে ঘোড়া।
ঘোড়া হয়ে গেল যোনি, মানে এর এইখান থেকে আমরা ব্যক্তির মানসিকতাকেও বিচার করি, তার প্রাইভেট পার্ট, তার সেক্সুয়াল লাইফ, এইগুলোকেও বিচার করি। এই জায়গা থেকে যখনই আমরা অষ্টকুর বিচার করব বা জোটক বিচার করব, তখন জোটক বিচার করতে গেলে এই চারটা আমাদের অত্যন্ত প্রয়োজন। ব্যক্তির রাশি কি, ব্যক্তির নক্ষত্র কি, গণ কি, বর্ণ মিলছে কিনা, রাশি মিলছে কিনা, গণ মিলছে কিনা, যোনি মিলছে কিনা, এইগুলো দেখাটা অত্যন্ত প্রয়োজনীয়। এইগুলো ছাড়া বিবাহের জোটক বিচার করা যায় না। এটাও যে চারটা পাঠানো হয়েছে, এই চারটাও কিন্তু ফিক্সড, একদমই ফিক্সড। কেমন? তার মানে মেষ রাশিতে যে তিনটে নক্ষত্র থাকে, সেই তিনটে নক্ষত্রের গণও ফিক্সড, সেই তিনটে নক্ষত্রের বর্ণও ফিক্সড, সেই তিনটে নক্ষত্রের যোনিও ফিক্সড। নো নরঞ্চরণ। বোঝা গেছে এটা? এবার এর পুরো ছবি দেওয়া আছে, আমি সবটা বললাম না কারণ সময়ের অভাব। পুরোটাই দেওয়া আছে এখানে একদম। বলছি ওই দ্বিতীয়টা যে মতান্তরে দেওয়া আছে ওইটা কি? কোনটা? ওই ওইটাতে যেটা বলছিলেন, ওই ভরণী, নরগণ আর মতান্তরে যেটা, ওইটা কি? আচ্ছা, অশ্বিনী দেবগণ, ও ওটা মতান্তরে হয়ে গেছে এখানে। আচ্ছা 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 আচ্ছা। আর একটা স্যার, এই সিংহ রাশিটা আছে না, ওখানে দেখুন ওই পূর্ব ফাল্গুনি আছে, ওর নিচে ওইটাতে দেখুন ইয়েটা গণটা মনে হয় পড়েনি তাহলে। কোনটা টাইপিং মিস্টেক হয়ে গেল? এক মিনিট। সিংহের ক্ষেত্রে যে গণটা, আচ্ছা আচ্ছা, গণটা দেওয়া আছে নরগণই হবে, এটা নরগণটা নিচে নেমে গেছে, দেখতে পেয়েছেন? উত্তর ফাল্গুনিতে দুবার নর নর হয়ে গেছে। একটা হ্যাঁ নর স্যার, উপরে, দেখতে পেয়েছি এটা। হ্যাঁ একটা হ্যাঁ। নর উপরে যাবে, এটা দুটোই নরগণ আসলে। কেমন? আচ্ছা, এইখানে যে মতান্তরে দেখুন, মতান্তরে লেখাটা দু একটা জায়গায় লেখা আছে। এই মতান্তরে হচ্ছে যেমন এই অশ্বিনীটা ক্ষত্রিয় আছে, কৃত্তিকাটা বৈশ্য আছে। ভরণীর জায়গায় লেখা আছে মতান্তরে। এর বিষয়টা হচ্ছে ভরণী এবং অশ্বিনী দুটোই ক্ষত্রিয় বর্ণ। কেমন? এটা একটা মত। আবার এক জায়গায় বলা হয়েছে অশ্বিনী নক্ষত্রটা ক্ষত্রিয় বর্ণ আর ভরণী নক্ষত্রটা বৈশ্য বর্ণ। তো যার জন্যই আমি বৈশ্যটা লিখেছিলাম, কিন্তু সেটা আসেনি কোনোভাবে, আমি নিজেই খেয়াল করিনি, সেটা মতান্তরে লেখাটাই রয়ে গেছে। এখানেও তাই হয়েছে, একই জিনিস। তো যাই হোক, আহ, মতান্তরে এটা দুটো ক্ষত্রিয় বলা হয়েছে, আবার একটা মতে একটা ক্ষত্রিয় একটা বৈশ্য বলা হয়েছে, এই জন্যই এটা মতান্তরে লেখা আছে। তো আমরা ভরণীটাকে এখানে ক্ষত্রিয় হিসাবেই রাখবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর ভরণীকে ওই হিসেবেই রাখবো। বিশ্বতেও ওরকম রয়েছে দেখুন, বিশ্ব। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা রোহিণীতে রয়েছে। ওটা তাহলে কি বৈশ্য ধরবো? হ্যাঁ, এটাকে বৈশ্য ধরবো। আচ্ছা। কেউ হ্যান্ড রাইজ করলেন?
স্যার বলছি স্যার এই ছকটা কি পাওয়া যাবে, মানে যেরকম যে ওই হাতে লিখে যে ছকটা দিলেন ওইভাবে কি এই ছকটা কি এটা তো দিয়ে পাওয়া দিয়েছেন সম্ভব? দেখুন স্যার, এই ছকটা গ্রুপে দেওয়া আছে, তো আপনি গ্রুপ চেক করছেন না? দেয়া আছে দেখুন। আর এই যেখানে স্যার আপনার মাউসের ইয়েটা রয়েছে না, ওই হ্যাঁ, দেবের পরে স্যার ওইটা কি হবে, বর্ণটা দেওয়া নাই মনে হয় ওইখানটায়, মিথুনের ঘরেই। মিথুনের ঘরে বর্ণটা দেওয়া নেই না, এই এখানে বৈশ্য এবং শূদ্র দুটোই থাকবে। যেমন হচ্ছে আচ্ছা, দেখুন, এখানে নক্ষত্র কটা আছে? তিনটে, কে কে? মৃগশিরা, আর আর্দ্রা, পুনর্বসু, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু মৃগশিরা তো আগের ঘরটাতেও আছে, হ্যাঁ তাই না? তাহলে মৃগশিরার গণটা তো ফিক্সড, দেবগণ। হ্যাঁ আর বর্ণশূদ্র ফিক্সড আছে। হ্যাঁ আর তাহলে এখানে গণ কটা থাকছে? আদ্রা থাকছে, হ্যাঁ তাই তো? তাহলে আদ্রার গণ কি হবে? বৈশ্য। দেখুন পুনর্বসুটা লেখা নেই, কি আছে, তাই না? হ্যাঁ পুনর্বসুটা নিচের ঘরে লেখা আছে। দেবগণ কি বর্ণ? বিপ্র বর্ণ। বিপ্র, হ্যাঁ তাহলে পুনর্বসুর এখানে কি হবে? বিপ্র বর্ণ। বিপ্র, একটা নক্ষত্রের একটাই গণ, একটাই বর্ণ হবে। কেমন? এইখানে হ্যাঁ বিপ্রটা লেখা হয়নি, বিপ্রটা চলে এসেছে পুনর্বসুর এই পর্যায়ে। এই হচ্ছে তফাৎ। আচ্ছা, বুঝতে পেরেছি। তো স্যার এই কুকুর, গরু, বিড়াল, সর্প, হস্তি এগুলো স্যার কেন? এগুলো হচ্ছে যোনি। এইগুলো ব্যক্তির প্রাইভেট পার্টকে বোঝায়, তার যৌন জীবনকে বোঝায়, এবং তার খানিকটা ব্যক্তিত্ব এবং চরিত্রকেও বোঝায় বটে। কিভাবে চরিত্র বুঝবো এখানে? এখানে চরিত্র হচ্ছে, যেমন ধরুন যার ঘটক যোনি আছে, ঘটক অর্থাৎ ঘোড়া। ঘোড়ার চরিত্র কিরকম? ঘোড়া সবসময় দৌড়াতে থাকে, কখনো হাঁপায় না। তো এই ব্যক্তির মধ্যে সেরকম চরিত্র থাকবে ঘোড়ার মতন, অর্থাৎ সে হাঁপাবে না। যেমন হস্তি আছে, হস্তি কিরকম? হস্তি শক্তিশালী হয়, মোটা হয়, হস্তির মধ্যে বুদ্ধি থাকে। তো এই ব্যক্তিও খানিকটা বুদ্ধিমান এবং শক্তিশালী হবে, যার হস্তি জনি হবে। তারপর আছে মেষ। মেষ হচ্ছে ভেড়া। ভেড়ার তাহলে স্যার চরিত্র মেষ যারা তাদের একটু লোম বেশি হবে। হ্যাঁ, হতেই পারে, না হওয়ার কিছু নেই, হ্যাঁ চরিত্রের সঙ্গে মিলবে তো, এই আর কি। তো এইভাবেই আমরা ব্যক্তির চরিত্রকে পাবো। এবং হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, এই জনি থেকে ব্যক্তির খাদ্য, অর্থাৎ তার টেস্ট কিরকম, সে কিরকম খাবার খেতে ভালোবাসে, ননভেজ নাকি ভেজ, ইত্যাদি যে সমস্ত পছন্দ, সেগুলোকে আমরা জানতে পারবো। কারণ এখানে শুধু পশু পাখি, এ দেখুন পশুদের নাম দেওয়া আছে, আর এখান থেকে আমরা জানি কোন পশুগুলো কিরকম খাবার খায়। যাদের বিড়াল জনি আছে, মার্জার বলা হয় বিড়ালকে, মার্জার বা বিড়াল যাই হোক না কেন, তো এরা একটু মাছ ভক্ত হয়, এদের মাছ ছাড়া ভাত মুখে রোচে না, এই গুণগুলো থাকে এদের। কেমন? আহ, তারপর আছে ধরুন যারা গরু হয়, গরু গোজনি হয়, এরা একটু নিরামিষ ভোজী হয় বেশি, এরা চট করে ননভেজটা পছন্দ করে না, নিরামিষটাই ভালো হয় হলো। ঘোটাক এরা জনি যারা হয়, ঘোটাক জনি একটু বেশি ফল মূল ইত্যাদি, ছোলা টোলা এই সমস্ত খেতে ভালোবাসে, শরীর চর্চা করতে ভালোবাসে, ঘোটাক জনি যারা হয়ে থাকে। যারা হস্তি হয়, এরা একটু খেতে, যে কোনো জিনিস এরা খেতে ভালোবাসে, এরা একটু পেটুক হয়, ভোজন রসিক যাদেরকে বলি আমরা, হস্তি জনির মধ্যে পড়ে। তো এইরকম আর কি জিনিসগুলো। কেউ কিছু বললেন? শুনতে পাইনি। স্যার এই কুকুর জেনি যারা তারা কি মাংস খেতে ভালোবাসবে এরকম কিছু নাকি? হ্যাঁ, কুকুর জনিটা হচ্ছে ঠিক অন্যরকম, কুকুরকে যাই দেয়া হয় কুকুর তাই খায়। তো এরা একটুখানি নিরপেক্ষ হয়, যখন যেটা জোটে আর কি। হ্যাঁ, কুকুরের টানটা থাকে ননভেজের দিকে, মাংস টাংসের দিকে টানটা থাকে বটে, কিন্তু যখন যেটা পায় সেটা চালিয়ে নেয়, এই ব্যাপার। কুকুরের চাহিদা কম। তাহলে রাতের বেলায় চিচাবে বেশি। মানে অর্থাৎ
যাদের কুকুর জনি হয় তারা রাতে ঘুমায় না। ঠিক আছে, তো সবটা তো এখান থেকে আসে না, আমাদেরকে খানিকটা গ্রহের বিচার করতে হবে, সেখান থেকেও তার কাহিনী। হ্যাঁ তবে এগুলো সংকেত, কেমন, এই সাংকেতিক বিষয়গুলো কিন্তু প্রচন্ড কাজ করে, প্রচন্ড। এই ছবিগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কত রকম জনি হতে পারে। এবার বানর জনি যেটা হয়, বানর জনি যাদের হয় এরা প্রচন্ড পরিমাণে চঞ্চল হয়ে থাকে, প্রচন্ড চঞ্চল, এক জায়গায় 2 মিনিট ঠিক করে বসতে পারে না। যাদের নকুল জনি হয়, আচ্ছা জনির মধ্যে কিন্তু শত্রুতা মিত্রতা আছে, বলে রাখি, আমি এটা পরের দিনের ব্যাখ্যা করবো। জনির মধ্যে যে শত্রুতা মিত্রতার ব্যাপারটা থাকে, যার জন্য বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে, যদি হাজবেন্ডের একজনই হয়ে গেল আর যেমন স্যার হরিণ আর বাঘ যদি এক জায়গায় হয় হ্যাঁ হরিণ এরকম। বাঘ যদি এক জায়গায় হয়, ব্যাস হয়ে গেল, খাদ্য আর খাদক শেষ। হ্যাঁ ইঁদুর আর সাপ, বা ইঁদুর আর বেড়াল শেষ, কুকুর আর বিড়াল। কুকুর বিড়াল হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ নকুল আছে, নকুল এবং সর্প এরাও কিন্তু বৈরীজনী, স্যার লড়াই লেগে। নকুল বলতে? বেজি, বেজি। ও বাঘ আর সিংহ, বাঘ আর সিংহকেও এক জায়গায় রাখাটা উচিত হবে না। ঠিক আছে, দেখ আমি এর একটা লিস্ট পাঠিয়ে দেবো, জনির মধ্যেও যেটা মিত্রতা জনি আছে, বৈরী জনি আছে, এদের মধ্যেও ব্যাপার আছে, এটা একটা লিস্ট আমি পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে। স্যার পরের ক্লাসে ওই যে কেপি জ্যোতিষের যেটা আগের দিন একটু আলোচনা করেছিলেন, ওটা একটু ভালো করে বলে দেবেন। হ্যাঁ, কেপিটা আজকে প্রশ্নটা ধরতে গিয়ে পুরো ক্লাসটা অন্যদিকে ঘুরে গেছে কটলাইনে আগে। কেপিটা আমাদের মেইন টপিক আছে এখন, ওটা গিয়ে আমরা ধরবো। আর কেপির আমি এইগুলো যে দিয়ে রাখলাম না, এইগুলো কিন্তু কেপির মধ্যে ইম্পর্টেন্ট রোল প্লে করবে, এইগুলোকে জেনে রাখতে হবে। আজকে গ্রুপে যেগুলো দিয়েছি প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট কেপির জন্য। এগুলো স্যার মুখস্থ করতে হবে, আমি বুঝতে একদম, পারছি। এগুলোকে মুখস্থ রাখতে হবে, কেপিতে এগুলোর ভীষণ ভাবে প্রয়োজন পড়বে। ঠিক আছে, আজকে অনেকটাই রাত হয়ে গেল। আচ্ছা, ক্লাসে যেদিন যেদিন আমাদের ক্লাস থাকবে প্রত্যেক শুক্রবার, ডেট তো ফিক্সডই আছে, সবাই চেষ্টা করবেন একটু সময়ের মধ্যে ক্লাসে আসার, অন্তত পক্ষে 10 মিনিটের মধ্যে। আজকে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট সময় নষ্ট হয়েছে অপেক্ষা করে করে সবার জন্য। তো আমার অনুরোধ এটাই প্রত্যেকের কাছে যে আমরা সময়ে ক্লাসে আসার চেষ্টা করব। 9টার টাইম, যতই দেরি হোক না কেন 9টা 10-এর মধ্যে আমরা যেন প্রত্যেকে ঢুকে যাই ক্লাসে, তাহলে আমাদের সময় শুরু করতে পারি, সময় শেষ করতে পারি, যেমন এই সুবিধাটা আমাদের পেতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই, আর বেশি সময় অতিবাহিত করব না। অনেকে লেট হয়ে যাচ্ছেন, চলে যাচ্ছেন, হয়তো আজকে ক্লাসটা একটু বোরিংও হয়েছে, সবার কাছে ভালো নাও লাগতে পারে, আজকে সেরকম টপিক নিয়ে আলোচনা হয়নি আমাদের। তো ঠিক আছে, তবে স্যার অনেক কিছু শেখা হয়েছে আজকে স্যার। আর আপনার যেগুলো বলেছেন ওগুলো বেশ মানে মনে রাখার মতো জিনিস, যে ব্যবসার পর্যায়ে না নিয়ে গিয়ে জায়গাটাকে। একদম এগুলো আমাদের মানতে হবে, এগুলো আমাদের হ্যাঁ আইন, আমাদের সংবিধান বলতে পারেন। প্রত্যেকটা জ্যোতিষীর বা একটা সংবিধান থাকে, একটা সেই সংবিধানকে মেনে আমাদের চলতে হবে। ঠিক আছে, তো আমাদেরও, আমরা যখন প্র্যাকটিক্যাল করব আমাদেরও একটা সংবিধান হবে, সেই সংবিধানটা আমি পাঠিয়ে দেবো বা বলে দেবো, আমরা সেই রুলসগুলো মেনেই কাজ করব, তাহলে আমরা সেফ। আইন মেনে কাজ করতে হবে, কেমন? তো ঠিক আছে, আজকের জন্য এই পর্যন্তই, আমরা ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, পরের দিন সময়ে ক্লাসে আসবেন। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি স্যার। শুভরাত্রি। শুভরাত্রি।